আসসালামু আলাইকুম। আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর বাংলা ক্লাসের পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমাদের লেকচার নাম্বার ৯ ৯ নম্বর লেকচারে আজকে আলোচিত হবে ব্যাকরণ অংশ থেকে বাংলা ব্যাকরণের সবথেকে জটিল ও কঠিন টপিক হিসেবে খ্যাত প্রকৃতি ও প্রত্যয় এবং ধাতু নিয়ে আলোচনা হবে। তাছাড়া আমাদের সাহিত্যিক বিষয় নিয়ে আলোচনা হবে। জাদুঘরে কেন যাব? ডক্টর আনিসুজ্জামান স্যারের তিনি গত বছর ইন্তেকাল করেছেন। ফলশ্রুতিতে তার এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবছর বেড়ে গিয়েছে। এছাড়াও আমরা আসলে কি ছিলাম, এখন কি অবস্থায় আছি, ভবিষ্যতে আমাদের করণীয় কি, এই সার্বিক বিষয়ে আবু জাফর উবাইদুল্লাহ খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, সেটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। এই সকল বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। তো শুরুতেই আমরা, যেহেতু কঠিন বিষয়টা আগেই সহজ করে ফেলে সহজগুলো আরো সহজ হয়ে যায়, ফলশ্রুতিতে আমরা প্রকৃতি প্রত্যয়টাকে আগে জয় করতে চাই। সেক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো, ভয়কে জয় করতে হলে মূলত আত্মবিশ্বাস মানে কোনো কিছুকে ভয় করলে আসলে সেটা জয় করা যায় না, এক কথায় শেষ। তো ফলশ্রুতিতে আমরা প্রকৃতি প্রত্যয়কে আসলে ভয় করবো না। কেন করবো না? তার কারণ হচ্ছে আমরা আসলে কাছে যাই না, অথবা যে পথ দিয়ে প্রকৃতি প্রত্যয় পড়লে সহজ হবে সেইভাবে হয়তো আমরা যেতে পারি না, এই জন্য আমাদের কাছে কঠিন হয়ে যায়। কিন্তু আমি বলবো প্রকৃতি প্রত্যয়ের প্রায় 80% প্লাস খুব সহজেই শেখা যায়, একেবারেই সহজ। কিন্তু 15% বা 10% আছে সেটা একটু কঠিন। তো যে টপিকের একদম না জানার থেকে যদি আমি 85% বা 90% যদি আমার জানা থাকে, তাহলে প্রশ্ন ওখান থেকে আসলে আমার 90% কমন আসার সম্ভাবনা থেকে যায়। ফলে আমরা খুব সহজে প্রকৃতি প্রত্যয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা উপভোগ করবেন। সেক্ষেত্রে আগেই বলে নিই, আপনাদের কাছে শিট, লেকচার শিট, তারপরে একটি খাতা, একটি কলম, এগুলো অবশ্যই আপনারা নিয়েছেন আমি বিশ্বাস করি। এর পাশাপাশি একটি মানে প্রশান্ত মন, মানে নিউট্রাল একটা মন নিয়ে ইনশাআল্লাহ ক্লাসে আপনারা বসবেন। আরেকটা বিষয় হচ্ছে, প্রশ্ন করলে আপনারা একটু কমেন্টসে একটু ঝটপট উত্তর দিবেন। আমি চেষ্টা করব যাতে কমেন্টসে খুব সহজে উত্তরগুলো আপনাদের কাছে বের করে আনতে পারি, এজন্য অপশনগুলো নাম্বারিং করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সমস্যা হবে না। তো আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আছেন, তাহলে চলেন ক্লাসটা শুরু করি। আচ্ছা, দুঃখিত একটু ফোন আসায় আরেকটু একটু বলে নিব, একটু এটা অফ টপিকের বিষয়। আচ্ছা, এছাড়া আমি আমার জন্য একটু দোয়া করো, আমি মাঝে বেশ অসুস্থ ছিলাম, তারপর আলহামদুলিল্লাহ তোমাদের সামনে আসতে পেরেছি। যাই হোক, আমরা প্রকৃতি প্রত্যয় দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। প্রকৃতি প্রত্যয়টা বেশ কিছু, যে কোনো বিষয় পড়তে গেলে তার কিছু পরিভাষা আছে, যদি আমাদের এই বিষয়গুলো জানা, তারপরেও আমরা একটুখানি ঝটপট একটু রিভিউ নিয়ে নিব। দেখো প্রকৃতি প্রত্যয়টা আসলে কি। প্রকৃতি ও প্রত্যয়, প্রকৃতি বলতে কি বুঝি, সেটা হচ্ছে মূল, রুট, ঠিক আছে, এটাকে আমরা বলি প্রকৃতি। শব্দের মূলটাকে কি বলি? প্রকৃতি। আচ্ছা, প্রত্যয়টা কি? শব্দের শেষে যে জিনিসটা যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে। যেমন আমি বললাম যে হাতল, আমরা জানি হাত একটা শব্দ, ল এসে হাত মানে এই যে আমার হাত, আর লটা কি? আলাদা একটা শব্দ এসে নতুন অর্থবোধক শব্দ গঠন করলো। হাত আর হাতল এক জিনিস নয়, হাতল দিয়ে বরং হাত ভেঙে ফেলা যায়। আচ্ছা, তাহলে দেখো এই দৃষ্টিকোণ থেকে নতুন অর্থবোধক শব্দ তৈরি করলো। ব্যাকরণের মধ্যে প্রকৃতি প্রত্যয় একটা শব্দ তৈরির একটা কারখানা, ঠিক আছে। প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে নতুন নতুন অর্থবোধক শব্দ গঠন হয়। যেমন উপসর্গের মাধ্যমে, উপসর্গ শব্দের আগে আসে, ঠিক আছে। যেমন এখানে যদি আগে আসবে, আর এখানে কি আসবে? লটা। যেমন প্রত্যয়টা পরে আসবে। আচ্ছা, যেটা আগে আসে সেটাকে কি বলে? প্রিফিক্স। আর যেটা পরে আসে সেটাকে বলে সাফিক্স। তার মানে প্রত্যয় যেহেতু পরে আসে, এই জন্য সেটাকে আমরা কি বলি ইংরেজিতে? সাফিক্স। আর উপসর্গকে আমরা কি বলি? প্রিফিক্স। আচ্ছা, এটা অনেকের ধারণা আছে, এজন্য একটু বলে নিলাম। আচ্ছা, এখন দেখো যে জিনিসটা করতে হবে, প্রকৃতি প্রত্যয় যদি আমাকে বলো যে খুব সহজে আমরা কিভাবে বুঝবো, খুব সহজ কথা, মূলের সাথে কিছু থাকলে। যেমন দেখো, এইটা আমার হাত, এই হাতটা, আমার হাতে একটা ঘড়ি আছে। এখন আমি এটা কি করলাম? ঘড়িটা খুলে ফেললাম। তার মানে হাতটা হলো গড গিফটেড, এটা হলো প্রকৃতি, আর এই ঘড়িটা হচ্ছে প্রত্যয়, যেটা এসে যুক্ত হয়েছিল।
এটা আমি এখন আবার লাগিয়ে ফেললাম, তার মানে প্রকৃতি আর তার সাথে এখন প্রত্যয় যুক্ত হয়ে, আগে হাতটা দেখতে যেমন লাগতেছিল এখন হয়তো বা তুমি ভাবতে পারো একটু ভিন্ন, এটা আমার সময় দেখার কাজে লাগতেছে। এখন হাতটা এই দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, হয়তো আমি বারবার হাতটা এমনটা দেখতাম না, এখন দেখতেছি কারণ আমার সময়ের প্রয়োজন, এটা অন্য কাজে ব্যবহার হচ্ছে, অথবা সৌন্দর্য বৃদ্ধি পাইছে, তোমরা যে যেভাবে চিন্তা করতে পারো। আচ্ছা এখন আসো, একজন লিখছে তো নতুন হাত, তাই তো? আচ্ছা যাই হোক, তোমরা যেভাবে মনে করো আর কি, এটা আমি বোঝানোর জন্য বললাম। এখন আসো তাহলে হাতল, হাতলের মধ্যে মূল শব্দটা কি? আমরা বলবো হাত, তার মূল মানে কি? সেটা হলো প্রকৃতি, ঠিক আছে? আচ্ছা এটা হলো প্রকৃতি, তাহলে লটা কি? প্রত্যয়। আচ্ছা এবার খেয়াল করে, আমি বললাম যে এটা তোমাদের জানার কথা, তারপর আমি একটু বলে নিচ্ছি যাতে করে একটু পরে আলোচনাটা আমাদের জন্য সহজ হয়। এখন দেখো লিখলাম চলন্ত, আমি যদি বলি এখন চলন্তর মূল শব্দ কি? তোমরা বলবো চল, চল থেকে চলন্ত হয়েছে। আচ্ছা চল থেকে যদি চলন্ত হয় তাহলে খেয়াল করো চলটা কি? মূল শব্দ, তার মানে প্রকৃতি, মূল মানে হচ্ছে প্রকৃতি। আচ্ছা অন্তটা কি তাহলে? অন্তটা হচ্ছে প্রত্যয়। আচ্ছা এখন যদি বলি যে ফুলেল, ফুলেল, তাহলে ফুলেল শব্দের মূল কি? তোমরা বলবো ফুল থেকে হয়েছে ফুলেল, ফুল মানে তো ফুল, কিন্তু ফুলেল একটা অ্যাডজেক্টিভ, যেমন ফুলেল শুভেচ্ছা, কেমন শুভেচ্ছা? ফুলেল শুভেচ্ছা, ঠিক আছে? তার মানে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, তার নতুন অর্থবোধক শব্দ হয়েছে, তাহলে ফুলটা এখানে কি হয়েছে? প্রকৃতি হয়েছে, ব্যাস। আর লটা হয়েছে প্রত্যয়। এখন খেয়াল করো যে কি হলো, এইবার কথাগুলো খেয়াল করতে হবে। হাত যখন আমি বললাম এটি প্রকৃতি, ভালো কথা, কিন্তু কোন প্রকৃতি? হাত বলে কোনো কিছু নাম বোঝাচ্ছে নাকি কোনো ক্রিয়া বোঝাচ্ছে? তো তোমরা অবশ্যই বলবা এটা একটা অঙ্গ প্রত্যঙ্গের নাম, তার মানে এটা হচ্ছে নাম প্রকৃতি। এখন চলন্ত, চলটা কি? চলটা কি হবে? এটা দিয়ে কি কিছু নাম বোঝাচ্ছে না কোনো কাজ বোঝাচ্ছে? সবাই বলবে কাজ, ঠিক আছে, কাজ মানে কি? ক্রিয়া প্রকৃতি, কাজ আর ক্রিয়া একই কথা, ব্যাস। তাহলে এখন ফুলের, ফুলটা দিয়ে কোনো কিছু নাম বোঝাচ্ছে না কাজ বোঝাচ্ছে? এই যে আলহামদুলিল্লাহ অনেকে কমেন্টস করতেছেন, থ্যাংক ইউ। কমেন্টস করবেন, লিখবেন, তাহলে আপনার মনোযোগের সাথে ক্লাসটা দেখবেন, আনন্দে আনন্দে শেষ হয়ে যাবে। তাহলে এটা কি? নাম প্রকৃতি, রাইট। এখন আসেন, এইবার যে কথাটা বলবো খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে। যদি কোনো শব্দের মূলটা, যদি কোনো শব্দের মূল শব্দটা নাম শব্দ হয়, তার সাথে যদি একটা কলা গাছ ধরে এনে বেঁধেও দেন, তাহলে ওই কলা গাছটার নামকরণ হবে এখন হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে হাতটা যেহেতু নাম প্রকৃতি, তার সাথে এখন ল এনে যুক্ত করা হয়েছে, যেহেতু ল এনে যুক্ত করা হয়েছে জন্য এই ল এর নাম হয়ে যাবে তদ্ধিত প্রত্যয়। তার মানে কি দাঁড়ালো? নাম প্রকৃতির সাথে যাই যুক্ত হোক, পরে যুক্ত হলে সেটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। এখন শব্দটা যদি হয় যে ক্রিয়ামূল, কোনো কাজ বোঝাচ্ছে মূল শব্দটা, ঠিক আছে, তাহলে তার সাথে যাই যুক্ত হোক তার নাম হয়ে যাবে কৃত প্রত্যয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ফুলের, ফুলটা যদি নাম প্রকৃতি হয় তাহলে এইটা কি হবে? কোনটা হবে? থ্যাংক ইউ। তদ্ধিত প্রত্যয় 1 নাম্বার হবে, তাই তো? থ্যাংক ইউ। আচ্ছা তার মানে এটা আমরা ক্লিয়ার বুঝে ফেলেছি। ওকে এবার একটু সামনে যাই, খেয়াল করেন হাত জাস্ট একটা শব্দ ছিল, আমরা জানি হাত একটা মৌলিক শব্দ, যা ভাঙলে কোনো অর্থ পাওয়া যায় না, তাই না? ফুল একটা মৌলিক শব্দ, ঠিক আছে, চল একটা ক্রিয়ামূল। কিন্তু যেহেতু নতুন শব্দ গঠন হয়েছে, প্রশ্ন হচ্ছে এতক্ষণ তো খণ্ড জিজ্ঞাসা করছিলাম এর মূলটা কি, প্রকৃতি, প্রত্যয়টা কি, এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা মিলে যে নতুন শব্দ হয়েছে এটা কোন ধরনের শব্দ হয়েছে? হ্যাঁ এটা প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ হয়েছে, কারণ সবগুলো কি প্রত্যয় সাধিত শব্দ, সবগুলো প্রত্যয় আছে। কিন্তু এই প্রত্যয়ের মধ্যে আবার
কোন ক্যাটাগরির প্রত্যয় সাধিত হয়েছে, এই ধরনের প্রশ্ন আবার আসতে পারে। ব্যাপারটা খুব ইজি। যেমন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে কি, এখানে হাতল। আর যদি বলে হাতল কোন ধরনের শব্দ, তাহলে আমরা খেয়াল করব, হাত যেহেতু নাম শব্দ, তার সাথে ল প্রত্যয় যুক্ত হয়েছে, তদ্ধিত প্রত্যয়, এই জন্য এটার নাম হবে তদ্ধিতান্ত শব্দ। তদ্ধিতান্ত শব্দ কেন বলছি, তার মানে ওখানে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে শব্দটা গঠন হয়েছে। আবার চলন্ত, আমরা জানি চল যেহেতু ক্রিয়া, তার সাথে যা যুক্ত হয় সেটা হলো কৃত প্রত্যয়, এই জন্য এটার নাম হয়েছে কৃদান্ত শব্দ। এটি কিন্তু শব্দ জিজ্ঞাসা করলে, মানে একই শব্দ বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করতে পারে। এই হাতলেরই বলতে পারে যে হাতলে কি প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়েছে। প্রশ্ন করতে পারে হাতলটার মধ্যে কি প্রকৃতি আছে, তার নাম প্রকৃতি আছে। প্রশ্ন করতে পারে হাতলটা কোন ধরনের শব্দ হয়েছে, তারা আমরা বললাম এটা হলো তদ্ধিতান্ত শব্দ হয়েছে। অথবা এটা অপশনে নাই, এটা হলো প্রত্যয় সাধিত শব্দ হয়েছে। এগুলো সিম্পল বিষয়, প্রশ্ন যে ধরনের হয় সেই অনুপাতে উত্তর করতে, এটা তোমরা বোঝো। ব্যাপারটা জটিল কিচ্ছু না, সিম্পল বিষয়। আচ্ছা, এখন আসেন, তাহলে আপনারা বলেন ফুলেলটা কোন ধরনের শব্দ হবে, এক নাকি দুই? থ্যাংক ইউ, এক, তাই তো? আচ্ছা, এবার আসেন আরেকটা বিষয় খেয়াল করেন। ওকে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে সঠিক উত্তর দিয়েছেন। নাম মেনশন করলে ভালো হতো, সময় স্বল্পতার কারণে করতে পারছি না। এখন আসেন, প্রশ্ন করা হলো যে প্রত্যয় কত প্রকার। প্রত্যয় মাত্র দুই প্রকার। সেটা কি কি প্রত্যয়? প্রত্যয় দুই প্রকার। সেটা কি কি প্রত্যয় হবে? এই মিস্টার তদ্ধিত প্রত্যয় এবং মিস্টার কৃত প্রত্যয়। ঠিক আছে, এই হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, এই দুই প্রকার হচ্ছে প্রত্যয়। আমাদের আজকের আলোচনা হবে এই দুই প্রকার প্রত্যয় নিয়ে, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। তার মধ্যে বেসিক একটা বিষয় আমি বলেই ফেলেছি, সেটা হচ্ছে যদি কোনো শব্দটা নাম হয়, তার সাথে যাই যুক্ত নাম নাম তদ্ধিত প্রত্যয় হবে। যদি শব্দটা ক্রিয়া হয়, তাহলে তার সাথে কৃত প্রত্যয় হবে। এখন সেই বিষয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। কোন প্রত্যয় কতটুকু, যদি মনে স্ক্রিনশট দিবেন তাহলে এখনই দিয়ে রাখতে পারেন, আবার একটু পরে আমরা অন্য লেখায় চলে যাব। স্ক্রিনশট দেয়া মাত্রই ডান লিখে ফেলুন, ডান লিখে ফেলুন, আমি দেখা মাত্রই মুছে ফেলুন। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, আমরা দেখব যে প্রত্যয় তো জানলাম দুই প্রকার, সেটা হচ্ছে তদ্ধিত এবং কৃত। কিন্তু বাংলায় কত ধরনের প্রত্যয় আছে? বাংলায় কত ধরনের প্রত্যয় আছে? ঠিক আছে, যেমন আপনি অব্যয় পড়ছিলেন চার প্রকার, কিন্তু বাংলায় অব্যয় আছে তিন ধরনের। সেটা কি? খাঁটি বাংলা, সংস্কৃত, বিদেশি। আর চার প্রকার অব্যয়, সেটা আপনাদের মনে আছে, সংযোজক, সরি, সমস্যায়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার, মনে আছে এরকম। আবার দেখেন, আপনি পড়ছিলেন হচ্ছে শব্দ কত জায়গা থেকে উৎপত্তি হয়েছে, উপসর্গ কয় প্রকারের আছে, খাঁটি বাংলা, সংস্কৃত, বিদেশি। আমরা জানি বাংলার সাধারণত সব ইয়েগুলো আসে এই তিনটা জায়গা থেকে। সেই দৃষ্টিকোণ থেকে প্রত্যয় বাংলায় আছে তিন ক্যাটাগরি। তিন ক্যাটাগরি, সেটা কি কি হতে পারে? ওই যে খাঁটি বাংলা, সংস্কৃত এন্ড বিদেশি। এই তিনটা জায়গা থেকে মূলত আমাদের প্রত্যয় এসেছে। কিন্তু এই তিনটা জায়গা, আমরা জানি প্রত্যয় তো দুই প্রকার, তিনটা জায়গা থেকে দুই রকমের প্রত্যয় এসেছে। এটা হচ্ছে, যেমন এখান থেকে আসছে কৃত, খাঁটি বাংলা কৃত, খাঁটি বাংলা তদ্ধিত, সংস্কৃত কৃত, সংস্কৃত তদ্ধিত। আমাদের আলোচনা আজকে এই ক্যাটাগরির মোট পাঁচটা নিয়ে। সেটা কি? মূলত দুইটা, কৃত আর তদ্ধিত। কিন্তু ওই যে খাঁটি বাংলা থেকে যতগুলো আসছে তার মধ্যে কৃত তদ্ধিত আছে, সংস্কৃত থেকে আসছে কৃত তদ্ধিত আছে। কিন্তু বিদেশিরা আমাদের একটু ছাড় দিছে আর কি। বিদেশিদের থেকে আমরা শুধু নাম শব্দের সাথে যে তদ্ধিত প্রত্যয় এটাই নিয়েছি, কৃত প্রত্যয়টা আমরা নেই নাই।
তার মানে একে একে আমি এখন এই 5টা একটা একটা করে তোমাদেরকে উপস্থাপন করলে সব আলোচনা এখানে চলে আসবে। ঠিক আছে, মূলত পড়াচ্ছি প্রত্যয়, সেটা কৃতার্থ উদ্ধৃত, কিন্তু ওই যে 3 ক্যাটাগরি জায়গা থেকে আসছে, জন্য 3 ক্যাটাগরি একে একে আমাদের আলোচনা করতে হবে। যেহেতু আমরা খাঁটি বাঙালি, এজন্য আমরা খাঁটি বাংলা দিয়ে শুরু করব। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আরেকটা বিষয় বলে রাখি, প্রকৃতি প্রত্যয় যত কঠিন ভাবছেন অত কঠিন কিন্তু না। ঠান্ডা মাথায় ক্লাসটা উপভোগ করেন। দেখেন আমরা এখন আস্তে আস্তে কত সহজে এগুলো আমরা পারি। যেমন দেখেন আমি একটা শব্দ লিখলাম, দেখেন আমরা যে খেলা করি, খেলা, দেখা, নাচন। এখন প্রকৃতি মানে কি? মূল শব্দ বের করা। আর প্রত্যয় মানে কি? মূলের সাথে যা থাকে তাই। এক কথায় আমার আজকে সারাদিনের কাজ হচ্ছে, মনে করেন আমার এই হাত থাকবে আর এই ঘড়িটা থাকবে, বারবার এই হাতের থেকে ঘড়িটা খুলে আপনাদেরকে দেখাবো আমার হাতে কিচ্ছু হয় না। ঠিক আছে, দেখো কত সুন্দর করে আমি হাত থেকে ঘড়ি খুলতে পারি। এটাই আমি শুধু আপনাদেরকে বারবার দেখাবো। শুরুতে আমি এখন খাঁটি বাংলাটা দেখাবো যে কিভাবে দেখো আমি হাত থেকে ঘড়ি খুললাম। সংস্কৃতে আনবো, কিছু সিস্টেম দেখে দেবো কিভাবে করে ফেললাম। ঠিক আছে, সব জাদু এই আর কি, কাজটা ঠিক এরকম একটা ব্যাপার। ঠিক আছে, অনেকে হয়তো হাসতেছে আমার কথা শুনে। ঠিক আছে, তো আমরা হাসির মধ্যে দিয়ে শিখবো ইনশাল্লাহ। এখন আসো, যেমন দেখো এইগুলোর মূল শব্দ কেমনে বের করবো? খুব সহজ, সেটা কি? তুই দিয়ে কমান্ড করতে। আমরা বন্ধুদেরকে বলি না যে খেলা, তুই খেল, দেখা, তুই দেখ। ঠিক আছে, তাহলে নাচন, নাচন রে কি বলবা? তুই নাচ, তুই নাচ। ঠিক আছে, আচ্ছা এ কথা বলছি বলে আবার রুমে একা একা ক্লাস করতেছেন বলে আবার একা একা যেন লুঙ্গি ডান্স শুরু করে দিয়েন না। ঠিক আছে, আবার আর যদি নাচেন ভিডিওটা অফ করে নাচেন। এখন আসেন, ব্যাপার হলো কি, প্রকৃতি প্রত্যয়ের মতো জটিল একটা ক্লাস করতে এসেও পাবলিক নাচে। হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমরা এখন পর্যন্ত, এবার একটু মনোযোগ দিন, এতক্ষণ যে বিষয়টা বলছিলাম একটু খেয়াল করেন। যেমন এটা একটা টেকনিক, বাংলা ক্রিয়ার মূল শব্দ বের করা যায় খুব সহজে। সেটা কি? তুই দিয়ে কমান্ড করলে হয়ে যায়। ঠিক আছে, যেমন বলা একটা কাজ, তুই বল, শোনা একটা কাজ, তুই শোন। মানে এইভাবে আমরা তুই দিয়ে কমান্ড করে যা বলি এই সবই সব বাংলা ক্রিয়া। একটা টেকনিকের মাধ্যমে আমরা সব পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা একজন আমাকে বলেছেন আজানের সময় নাচা যাবে না। শোনেন, যেটা হারাম সব সময় হারাম, এর জন্য আজান লাগে না, এর জন্য ইয়ে লাগে না। ঠিক আছে, ব্যাপারটা এরকম না যে আপনি মানুষের সামনে থাকেন তখন আল্লাহ আপনাকে দেখতে পাই, আর যখন আপনি রুমের মধ্যে একা থাকেন আল্লাহ আপনাকে দেখতে পায় না। ব্যাপারটা এরকম না। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা এরকম অন্ধ আল্লাহর ইবাদত করি না। ঠিক আছে, আপনি বলেছেন কেন? ঠিক আছে, আমরা তো কখনো কখনো বলি, একথা তো আমরা অব্যয়ের ক্লাসেই পড়িয়েছি, তুই না বলেছিলি আসবি, তার মানে কি আসতে কি চাইছিল না, না আসতে চাইছিল? মনে আছে? আমরা বাংলা শিক্ষক না, আমরা তো মানে কোন কথার কোনটা, এটা আমার দুর্ভাগ্য যে আমার স্টুডেন্ট হয়ে তোমরা বুঝলে না। ঠিক আছে, এই যে অনেকের মনে আছে তাই তো, বলতেছি কি একবার যেতে দে না, তার মানে কি যেতে নিষেধ করতেছে দেশের গানে? না। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে ফ্রিলি শেখানোর জন্য বেশ কিছু কথা বলেছি। এখন আমি আস্তে আস্তে সিরিয়াস প্রক্রিয়ায় চলে যাচ্ছি, যাতে করে আমরা আশা করি এবার একটু কনসার্ন দেন। একটা সিরিয়াস বিষয় এখানে বলবো, কথাটা মনে রাখবেন। দেখেন এদিকে আমরা লিখি, যেমন দেখলাম চোখা। আচ্ছা চোখা শব্দের মূল কি? এটা তো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। চোখা শব্দের মূল কি? বা বললাম বাঘা, আমরা বললাম সরকারি,
আমরা বললাম পাগলামি, হ্যাঁ অনেকে লিখছেন আলহামদুলিল্লাহ। চোখা শব্দের মূল চোখ, তার সাথে আ যুক্ত হয়েছে, রাইট? ওকে। বাঘা শব্দের মূল বাঘ, আ যুক্ত হয়েছে। ব্যাস। সরকারি শব্দের মূল সরকার, ই যুক্ত হয়েছে। পাগলামি শব্দের মূল হচ্ছে পাগল, যোগ কি হবে? হ্যাঁ তানজিনা লিখছে পাগল যোগ সে। ভালো লাগলো, আমার খুব ভালো লাগছে যে আসলে আমি এতদিন জানতাম না যে আমি এতগুলো পাগল আর পাগলি নিয়ে আছি আর কি। ঠিক আছে, আজকে সবাই স্বীকারোক্তি দিচ্ছে, খুব ভালো লাগছে। ঠিক আছে, ঠিক আছে। এখন আসেন যে জিনিসটা বোঝানো সেটা খুব ভালো করে দেখেন। এখানে আমি লিখলাম না ঘোড়ার ডিম, ঠিক আছে? এখন আসেন এবার কথা শুনেন, দেখেন খেল যোগ আ, আবার চোখ যোগ আ, দেখ যোগ আ, বাঘ যোগ আ। কিন্তু এখানে খেল আর দেখটা হচ্ছে ক্রিয়া ছিল, এই জন্য এই দুইটা হচ্ছে কৃত প্রত্যয়, এই আ। এখানে চোখ আর বাঘ এরা ছিল কোনো নাম শব্দ, এটা প্রাণীর নাম, এটা অঙ্গ প্রত্যঙ্গের নাম। এই জন্য কি হচ্ছে, এটা তদ্ধিত প্রত্যয় হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন বিষয়টা খেয়াল করেন, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, প্রত্যয় দিয়ে কখনো প্রত্যয় চেনা যায় না। আটা কৃত প্রত্যয় হতে পারে, তদ্ধিত হতে পারে, তাই বলে এরকম কিন্তু সব না, এরকম কয়েকটা মিল আছে। তাহলে আমরা তখন কিভাবে নির্ণয় করব? মূল শব্দটা দেখব, মূল যদি ক্রিয়া হয় তাহলে এটা কৃত প্রত্যয়, মূল যদি নাম হয় তাহলে সেটা নাম প্রত্যয়। এই জন্য আমাদের এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। এটা এই জন্য আমি শুরুতেই এটা তোমাদেরকে লিখে দিলাম। আচ্ছা, আমরা সংস্কৃতটা একটু কঠিন, এটা একটু পরে পড়বো। আমরা এখন চলে যাচ্ছি বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশি তদ্ধিত প্রত্যয় যখন আমরা শিখবো তখন আপনারা আমার সাথে একটু বেশি সঙ্গ দিবেন, আমরা অনেক কিছু মুখে মুখে বলবো। আমি একটা উদাহরণ বললে আমার বিশ্বাস আপনারা অন্তত 10টা উদাহরণ মুখে মুখে বলতে পারবেন। ঠিক আছে, যেমন দেখেন বিদেশে আছে হচ্ছে আমাদের দুইটা ভাষা, হিন্দি থেকে আসছে, হিন্দি থেকে আসছে 5টি। সেটা কি কি? ওয়ালা, ওয়ান, আনা, কোনা, সাবা, সে বা চে। আচ্ছা, এন্ড ফার্সি থেকে আসছে। আচ্ছা, ফার্সিটা পরে লিখি, হিন্দি যে 5টি আছে দেখেন আমরা একটু মজা করে একটু কিছু উদাহরণ বলে ফেলি। যেমন এখানে আসছে ওয়ালা একটা প্রত্যয়, আমি যখন আমার জানা থাকবে এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে যে এটা একটা প্রত্যয়। যেমন এর আরো আছে, তোমরা এটা শীট থেকে ওখানে পড়ে নিবা, মনে রাখবা। এই খাঁটি বাংলাগুলো সব নো সেন্স, মানে কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো খেল, তার সাথে আকারটা ছিল আলাদা করলে হয়ে গেছে, কোনো ধরনের কাটা ছেঁড়া লাগেনি। এটা খুবই ইন্টারেস্টিং, এই জন্য প্রত্যয়গুলো জানা থাকলে পারা যাবে। ঠিক আছে, আচ্ছা এবার বিদেশি আসো। মজার ব্যাপার হচ্ছে বিদেশিটাও এনসি, মানে নো চেঞ্জ, নো চেঞ্জ। তার মানে এটাও খুবই সহজ। যেমন দেখেন ওয়ালা একটা প্রত্যয়, তার মানে কি রিক্সাওয়ালা, রিক্সা যোগ ওয়ালা। মানে এটা সন্ধির থেকেও সহজ হয়, সন্ধিতেও তো একটু কিছু সময় চেঞ্জ করতে হয়, এটা আরো সহজ। রিক্সা যোগওয়ালা, গাড়িওয়ালা, গাড়ি যোগওয়ালা, বাড়িওয়ালা, বাড়ি যোগওয়ালা। তার মানে আপনারা এবার বলেন ফেরিওয়ালা, ও বাবরিওয়ালা, তারপরে কি কাবুলিওয়ালা, ঠিক আছে, মুড়িওয়ালা, তারপরে কি আপনারা আর কোনো ওয়ালা কি বলবেন? শাম্পানওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দুধওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, উড়নাওয়ালা, ঠিক আছে, চশমাওয়ালা। আর কি হতে পারে?
ফুসকা, ফুসকাওয়ালা। ফুসকা কে লিখছে দেখি, এত ফুসকা খাই। আল্লাহওয়ালা, চানাচুরওয়ালা, ঠিক আছে, মাছওয়ালা, সবজিওয়ালা। ও মানে জাস্ট দেখো কি পরিমাণ উদাহরণ হয়ে গেল। আচ্ছা, থ্যাংক ইউ যে তোমরা সঙ্গ দিচ্ছ। শোনো, শুধু শুনবা না, একটু সঙ্গ দিলে তোমাদের জন্য সহজ হবে। এইভাবে দেখবা আমরা কিছুক্ষণের মধ্যে প্রকৃতির প্রতি অনেক উদাহরণ প্র্যাকটিস হয়ে গেছে এবং অনেক কিছু শিখে ফেলেছি। আচ্ছা, এবার আসি, আরেকটু আসি। দেখো ওয়ান, ওয়ান দিয়ে কি হতে পারে? যেমন দারওয়ান, দার যোগ ওয়ান, ঠিক আছে, দারওয়ান বলি। আচ্ছা, তারপর দেখো আনা। আমরা বেশি সময় নিতে পারবো না, ঠিক আছে, এবার একটু দ্রুত যেতে হবে আমাদের। আনা, যেমন কি বাবু আনা, মুন্সি আনা, ঠিক আছে। যেমন পনা, ছেলেপনা। আরো বলে না সে তুমি ছেলেপনা করতেছো কেন, ঠিক আছে, জাহাপনা। আচ্ছা, তারপর দেখেন সে, এই সা কতটা পরিবর্তনে সে হয়েছে, কখনো কখনো বা চে হিসেবেও ব্যবহার হয়। যেমন আমরা বলি যে পান সে, পান যোগ সে, কালচে, লালচে, তাহলে কাল যোগ চে হয়ে গেছে, তখন চে হয়ে গেছে। তো এগুলো সব প্রত্যয়, বিদেশি প্রত্যয়। কোন ভাষার? এটা হিন্দি প্রত্যয়। আচ্ছা, এখন আমরা লিখবো পাঁচটি আছে ফার্সি প্রত্যয়, সেটা আমরা লিখি। সেটা কি কি? সেটা হচ্ছে দেখো, গড়দার, বন্দিবাজ সই, গড়দার, বন্দিবাজ সই, এই হচ্ছে। ওকে, গড়, গড় দিয়ে কি হতে পারে? যেমন কারিগর, তাহলে কারি যোগ গড়, সওদাগর, ঠিক আছে, সওদা যোগ গড়, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা বলতে পারি একজন লিখছে গরমিল। তানজিনা তুমি ভুল বলেছো, কারণ দেখো গড় কথাটা শেষে আসতে হবে, প্রত্যয় তো সবসময় শেষে আসে। এই যে তোমাদের মনে আছে আমি বারবার বলছিলাম, শুরুতেই বলে দিয়েছি প্রত্যয় শেষে আসবে, আর যদি শুরুতে আসে তাহলে সেটা হয়ে যাবে উপসর্গ। এই জন্য গড় মিলের এই গড়টা উপসর্গ, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, কিন্তু আমি যখন বলবো গড় মিল, এটা উপসর্গ, কারণ গড় আগে আসছে। বাট আমি যখন বলবো কারিগর, এই গড়টা আবার প্রত্যয়। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন দার, যেমন দোকানদার, পাওনাদার, খরিদ্দার, ঠিক আছে, দাবিদার, খবরদার, জমিদার, দফাদার, ওরে বাপ রে বাপ, ঝাড়ুদার, সর্দার। আমি তো এত উদাহরণ মনে হচ্ছে জানতাম না। মানে দেখছো এক একজনের আইডিয়া কত কাজ করতেছে। আচ্ছা, এবার আসো, এবার আসি বন্দি। বন্দি দিয়ে বলো তো, নজরবন্দি, গৃহবন্দী, রাজবন্দি, জবানবন্দি, পানিবন্দি, ঘরবন্দি, ক্যামেরা বন্দি, ফ্রেম বন্দি। কত মানুষ কত রকমের বন্দি হয় না? আচ্ছা, ঠিক আছে। এবার আসো বাজ। বাজ দিয়ে দেখি কে কয়টা বলতে পারে। রংবাজ, ধাপ্পাবাজ, ফাঁকিবাজ, অনেকে ফাঁকিবাজ আছে, চাপাবাজ, চালবাজ, ধান্দাবাজ, সিটিংবাজ, বাপ রে বাপ, জানবাজ, ধোকাবাজ। এই ধোকারে ধোকা বলছে, এর বাড়ি নেত্রকোনা নিশ্চিত, ঠিক আছে। নেত্রকোনার মানুষগুলো মহাপ্রাণকে অল্প প্রাণ বলে, কিছু কিছু সময় অল্প প্রাণকে মহাপ্রাণ বলে, ঠিক আছে। আচ্ছা, সেলফিবাজ ব্যাপক উদাহরণ দিছে, ঠিক আছে। উৎসুক, উৎসুক দিছে এটা নাকি? আচ্ছা, থ্যাংক ইউ। আমরা মজায় মজায় অনেক কিছু শেষ করে ফেললাম। এবার আমরা আস্তে আস্তে একটু জটিল কিছু ফাংশনে যাব, হয়ে যাবে। ও আচ্ছা, এখন একটা আছে সই। সই দিয়ে দেখো,
চলনসই, জুতসই, মানানসই, টেকসই, এই যত সই আছে সবই প্রত্যয়, কিন্তু মনে রাখতে হবে দুইটা প্রত্যয় হতে পারবে না। বিশেষ দ্রষ্টব্য কি? নামসই এবং টিপসই। এই দুইটা নামসই এবং টিপসইয়ের যে দুইটা সই আছে, এইটা স্বাক্ষর অর্থে আসবে। স্বাক্ষর অর্থে আসবে, ঠিক আছে? নামসই মানে নামের স্বাক্ষর, টিপসই মানে যেটা যিনি নাম লিখতে পারেন না, গ্রামের মানুষ অনেকে টিপ স্বাক্ষর দেয়, মহিলারা বা পুরুষ। আচ্ছা, তো এই জন্য এই দুইটা নামসই আর টিপসই সইটা প্রত্যয় না, আর বাকি সব প্রত্যয় হবে। চলনসই, জুতসই, টেকসই, মানানসই, এগুলো সব হবে। আশা করি আপনারা এখন ক্লিয়ার। তাহলে দেখেন আমরা পড়ে ফেলেছি কি, এই দুইটা পড়লাম, এখানে একটা পড়লাম, তিনটা শেষ। এখন আমাদের বাকি আছে কি? সংস্কৃত কৃত আর তদ্ধিত। এখন মনের মধ্যে হতে পারে তাহলে সংস্কৃত গুলো কি খুব কঠিন? একটু কঠিন, খুব না। এখানেও কিন্তু এরকম এনসি আছে, নো চেঞ্জ, এরকম আছে, কিন্তু এটা আমরা একটু শেষে আলোচনা করবো। মাঝখানে একটু কঠিন শেষ করে আবার এই ধরনের আলোচনা করবো, ঠিক আছে? যাতে আমাদের ব্রেনে সবকিছু চলে যায়। আপনারা স্ক্রিনশট নেওয়ার জন্য অনেকে লিখে ফেলেছেন, মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ, নতুবা হয়তো মুছে ফেলতাম। ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে আমাকে ডান লিখুন, আমি মুছে দিই, তারপর পরের আলোচনায় যাব। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, তারপরে শেষে শিখবো সংস্কৃত কৃত প্রত্যয়। ঠিক আছে, সংস্কৃত গুলো একটু কঠিন, তবে আমি শুরুতে সুন্দর করে ফ্রেম আকারে লিখে নিই, তাহলে একবার বোঝাতে খুব সহজ। বারবার বক বক করলে মানে একবার এই দিকতে যায় একবার ওই দিকতে যায়, মাথায় সব হ্যাং হয়ে যাবে। আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি যেহেতু আমরা প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করব, তার মানে প্রকৃতির জন্য একটা সূত্র, প্রত্যয়ের জন্য একটা সূত্র। আমরা সবাই জানি যে প্রত্যয় হচ্ছে শেষে আসে, এই জন্য শেষের সূত্রটা দিয়ে প্রত্যয় হবে। আর প্রকৃতি যেহেতু শুরুতে থাকে, যেন প্রথম বর্ণে হবে হচ্ছে প্রকৃতির সূত্র, শেষ বর্ণে হবে প্রত্যয় সূত্র। কারণ কি? শেষে থাকে প্রত্যয়। ওকে, তাহলে আমি সুন্দর করে আগে ফ্রেমটা রেডি করি, তারপর তোমাদেরকে বুঝিয়ে দিই, ব্যাপারটা খুব সহজে সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা ফ্রেমটা রেডি করে ফেলেছি। এখন এই জিনিসটা শিখলে আমাদের কাজটা অনেক এগিয়ে যাবে। আমরা আগেই 50% প্রকৃতি প্রত্যয় শিখেছি খুবই সহজ নিয়মে, যেটাতে আমাদের কোনো মাথায় প্রেশারই লাগেনি। আর এটা যখন লিখছিলাম তখন আমাদের একজন শিল্পী, আমাদের স্টুডেন্ট একজন গান শুনিয়েছে, যেটা আমাদের ক্লাসটা প্রাণবন্ত করেছে, কিন্তু আমরা রেকর্ডে সেটা নিতে পারি নাই, সঙ্গত কারণে সময় ক্ষেপণ হবে এই ভয়ে। আচ্ছা, এখন আসেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটা আর 5 মিনিট পড়লে হয়তো আমাদের সংস্কৃত তদ্ধিত প্রত্যয় শেষ হবে, তাহলে আমাদের 75% প্রকৃতি প্রত্যয় শেষ হবে। এরপর কৃত প্রত্যয় শিখলে দেখা যাবে 100% আমাদের ক্লাসে যতটুকু দেয়া সেটা আমরা শেষ করতে পারবো। এখন আমরা শুরু করছি যে মূল কথাটা কি, আমরা প্রত্যয় সাধিত শব্দের বিশ্লেষণ করতেছি, প্রকৃতিটা আর প্রত্যয়টা আলাদা করছি। তাহলে এখানে যেহেতু দুইটা জিনিস, প্রত্যয় সাধিত শব্দে একটা মূল শব্দ থাকে, একটা প্রত্যয় থাকে, প্রত্যয়টা শেষে থাকে, এই জন্য শেষ বর্ণে প্রত্যয়। তার মানে শেষ বর্ণে কি পাইলে কি প্রত্যয় হবে, যেমন শেষে যদি কোনো ইক থাকে তাহলে বুঝতে হবে ইষ্টিক প্রত্যয় আছে, যদি অ থাকে তাহলে ইষ্ণ প্রত্যয় আছে। মনে রাখতে হবে এটাও প্রত্যয় এটাও প্রত্যয়, কিন্তু এই ডান সাইডের গুলো অ্যাপ্রোপ্রিয়েট, এইগুলো যদি অপশনে থাকে এগুলো আগে দিব, এগুলো যদি না থাকে তাহলে এটা দিব। যদি দুইটাই অপশনে থাকে, অ আছে ইষ্ণ আছে, ইউ আছে ইষ্ণীয় আছে, এরকম যদি থাকে, তাহলে আমরা কি করব, যেটার প্রকৃতি এবং প্রত্যয়ের বিশ্লেষণ সঠিক আছে সেইটাকে আমরা উত্তর করব। এটা নিয়ে আরো একটু পরে কথা হবে। মূল কথা যেটা বললাম সেটা হচ্ছে এই শব্দের শেষে কিছু না কিছু চেনার উপায় আছে। যেমন দেখেন এখানে একটা রস্বই আছে, এখানে একটা ইক আছে, এরকম কি নাই? অবশ্যই আছে। দেখেন দাশরথী শেষে একটা রস্বই আছে, সামুদ্রিক শেষে ইক আছে। তাহলে মূল শব্দ কি ছিল? সমুদ্র। মূল শব্দ ছিল কি? দশরথ। তাহলে ডান সাইডে কি পেয়েছি আমরা? একটা ই এবং ইক। তার মানে হচ্ছে এই
এই প্রত্যয়গুলো আমরা পেয়েছি। এটা হলো শেষ বর্ণের কাজ। শেষ বর্ণে প্রত্যয় থাকে, কারণ প্রত্যয় শেষে আসে। এখন আমরা দেখব প্রকৃতি কিভাবে নির্ণয় করব। তাহলে মূল শব্দটা নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই যে প্রথম বর্ণে একটু পরিবর্তন হয়, শেষে প্রত্যয় যুক্ত হলে প্রথম বর্ণে একটু পরিবর্তন হয়। কিভাবে দেখেন, পরিবার তার সাথে একটু ইক লাগান তো কি হয়? এটা তো আমরা আগের ক্লাসে বলেছিলাম, বানানের ক্লাসে বিভিন্ন সময় বলেছি। পরিবারের সাথে ইক লাগালে আপনি নিজেই বলতেছেন পারিবারিক, কেন পারিবারিক কেন বলতেছেন না? এই যে পারিবারিকটা বললেন, তাহলে প্রথম বর্ণের সাথে আকার বৃদ্ধি পেয়েছে। এই যে আকারটা বৃদ্ধি পাইছিল, এখন আবার মূল শব্দ যখন আমরা বের করবো, তখন যদি লিখি পারিবার যোগ ইক, আপনারা তো আমাদের ধরে থাপড়াবেন। আপনারা থাপড়াবেন না, বাট বলবেন স্যার কি কইলেন এটা। আচ্ছা, তার মানে কি, খেয়াল করো, পারিবার তো হবে না। তাহলে আবার যখন দুইটা শব্দ ইক আর পারিবার আলাদা হয়ে যাবে, তখন এখানে ইক দেবো, এখানে পারিবার থেকে কি হয়ে যাবে, পরিবার হয়ে যাবে। তার মানে পয়ের আকারটা ডিলিট হবে। সেই কথাটাই এখানে বলা হচ্ছে। এই যে প্রথম বর্ণে, এই যে দেখেন প্রথম বর্ণে এই যে আটা বৃদ্ধি পেয়েছিল, সেই বৃদ্ধিটা আবার কি হয়ে যাবে, অ হয়ে যাবে। এই যে দেখেন, ব্যাপারটা মনে হয় এখন বুঝতেছেন। কখনো কখনো কি হতে পারে, ওইকার আসতে পারে। যেমন শৈশব, আমরা বুঝতেই পারছি যে শৈশব মানে কি, শিশুকাল। তাহলে শিশু থেকে শৈশব হয়েছে, তার মানে কি, খেয়াল করেন, ওইকার আছে শৈশব বললে। তার মানে এই ওইকারটা আবার যখন আমরা শিশু মূল শব্দে নিয়ে যাবো, তখন কি রস্বইকার হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা আগে বুঝিয়ে নিলাম। এখন আপনাদেরকে ঠান্ডা মাথায় বলবো যে আমরা যখন প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব, তখন আমাদের দুইটা বিষয় খেয়াল করতে হবে। একটা হচ্ছে প্রত্যয় যখন নির্ণয় করব, শেষে হলো প্রত্যয় সূত্র, এবং প্রথমে এই প্রত্যয় আসার ফলে প্রথমে একটা পরিবর্তন হয়েছে। যেমন পরিবার থেকে পারিবারিক, সমুদ্র থেকে সামুদ্রিক, এই যে বিমান থেকে বৈমানিক, এই যে পরিবর্তনটা হয়েছিল, সেই যে বৃদ্ধি পাইছিল কোন একটা বিষয়, সেইটাকে আমরা এখন কি করব, সেটা যেভাবে বৃদ্ধি পাইছিল সেটা ডিলিট করে আবার সাবেক অবস্থায় নিয়ে চলে যাব। এই হলো মূল কাজ। ঠিক আছে, এটাই হলো মূল কাজ। যেমন দেখেন, একটু বলি আর কি, যেমন আমি এই ঘড়িটা খুললাম, আমার কিন্তু হাতে কোনো কাটাছিড়া হচ্ছে না, কিন্তু অনেক সময় অনেক মেয়েরা, এখন তো শৌখিন চুরি পরে, একটা সময় ছিল যে চুরিটা যখন পড়ছে তখন তার বয়স ছিল এত, 5 বছর পরে চুরিটা যখন খুলতে যাচ্ছে আর খোলে না, তখন কষ্ট করে খোলার জন্য হাতে সাবান মাখি। ঠিক আছে, তারপরে খুঁড়তে যেও দেখা যাচ্ছে কি একটা জায়গায় হালকা একটু ছুলে যায়, ছিলে গেছে বা একটু ইয়ে হয়েছে, ব্যথা পাইছে, তখন পরে দেখা যাচ্ছে এই যে ব্যথা পাইছে এই জায়গাটা আবার কি রিকভার দেওয়ার জন্য একটু মলম লাগাই। ঠিক আছে, ব্যাপারটা এটা যেরকম, অনুরূপ ভাবে কখনো কখনো প্রত্যয়টা অনেকদিন ধরে তার সাথে থাকার ফলে যখন আলাদা করব, তখন মূল শব্দটা একটু কাটাছিড়া হতে পারে। ঠিক আছে, এটাই হলো আমাদের কাজ, তখন আমরা মলম লাগিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, আমি জানি না আপনারা ক্লাসটাকে কিভাবে উপভোগ করতেছেন, আমার কথা বুঝতেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে আমি এই কথাগুলো আগে বলে নিচ্ছি, যাতে করে একটু পরে এই ব্যাপারটাগুলো খুব সহজে আপনাদের সামনে ধরা দেয়। ঠিক আছে, আচ্ছা দেখুন তাহলে, দেখেন তাহলে আমরা এখন কি করব। প্রথমেই যে কাজটা করব, আমরা শেষ বর্ণের কাজটা করে নিব, তারপর কি করব, প্রথম বর্ণের কাজ করে নিব। আচ্ছা, এখন শেষ বর্ণের কাজও শেষ, প্রথম বর্ণের কাজও শেষ, তার মানে প্রকৃতিও বের হয়ে গেছে, প্রত্যয় বের হয়ে গেছে, কাজ কিন্তু শেষ, কাজ শেষ। যেমন আমরা এখানে একটা নিতেই পারি, যেমন এখানে নিলাম মেধাবী। খেয়াল করেন, মেধাবীটা আমরা আগেই করে ফেলি। তাহলে মেধাবীর মূল শব্দটা কি, মেধা। তাহলে এখানে লিখলাম মেধা যোগ, এখানে আছে কি বি, বয় দীর্ঘইকারে বি। আমরা জানি বয় দীর্ঘইকারে বি হলে হয় কি, বিন। তাহলে মেধা যোগ বিন হবে, শেষ। এখানে কয়টা সূত্র লাগছে, অনলি একটা সূত্র লাগছে, কারণ মেধা শব্দটা সঠিক ছিল, তার মানে এই প্রথম বর্ণের সূত্র আমার লাগে নাই, শুধু এইটা দিলেই হয়েছে, বি থাকলে বিন, একটা দিলেই ক্লিয়ার। এখন কখনো কখনো হতে পারে যে একটা সূত্রই হবে, কখনো কখনো হবে দুইটা সূত্র হবে, এখান থেকে একটা নিবে, এখান থেকে একটা নিবে, কখনো কখনো হতে পারে তিনটা সূত্রও কিন্তু নেবে। কিভাবে, শেষ বর্ণেরটা নিবে, প্রথম বর্ণেরটা নিবে, প্রথম বর্ণটা নিয়ে হয়ে গেলে প্রকৃতি প্রত্যয় কিন্তু শেষ, কিন্তু দেখা গেল এই যে এই কথাটা একটু দেখেন, এটা কিন্তু আলাদা পার্ট। ঠিক আছে, মূল শব্দের শেষ বর্ণে যদি কখনো ব খুঁজে পাওয়া যায়, তাহলে সেটা রস্যকার হয়ে যায়। আর ব যে রস্যকার হয়, এটা আজকে নতুন কোনো কথা নয়। কিভাবে, যেমন স্বাগত সন্ধি বিচ্ছেদ করলে কি হয়, ওই যে দন্তস্বর সাথে ব ফলা ছিল, মনে আছে সবার, সু যোগ আগত। অন্বেষণ বানানে দন্তনের সাথে ব ফলা ছিল, যখন সন্ধি বিচ্ছেদ করছি কি হয়েছে, অনু যোগ এষণ, সবার মনে আছে কথা। তার মানে কি, ব থাকলে যে রস্যকার হয় এটা আমাদের জানা কথা, এটা আহামরি আজকে নতুন কোনো তথ্য নয়, এ কথাটা আমি বলে নিলাম। এবার আসুন আমরা আলোচনায় যাই। সেটা কি, মানব, এটা কিন্তু কঠিন সব থেকে, এটা যে বুঝবে তারপর বাইকগুলো খুব সহজে বুঝবে। আচ্ছা,
মানব শব্দের শেষে কি আছে? শেষে দেখেন ব আছে। আচ্ছা, কিন্তু ব এখানে কোনো চেনার উপায় নাই। ব বলে কোনো প্রত্যয় আমরা দেখতে পারছি না শেষ বর্ণে। তার মানে হচ্ছে ব তো নাই, তার মানে বর সাথে কোনো কার আছে কি? হ্যাঁ আছে তো। কি আছে? যার কেউ নেই তার আল্লাহ থাকে, আর যে বর্ণে কোনো কার থাকে না তার সাথে কি থাকে? অ থাকে। একথা তো আমরা বহু আগে স্লোগান দিয়েছি। আচ্ছা, তাহলে এখন এই অ আছে। এখন অ থাকলে কি হবে? অ থাকলে ইষ্ণ হবে। ব্যাস, তাহলে আমরা ইষ্ণটা বসিয়ে দিই। এখানে কি দেব? ইষ্ণ। যদি ইষ্ণ অপশনে না থাকে তাহলে কিন্তু অ নিজেও থাকতে পারবে, এই জন্য ওটাও বিকল্প হিসেবে রাখলাম। আচ্ছা, এখন আসেন যে জিনিসটা খেয়াল করতে হবে আমাদের, তাহলে মানব মানবী কিন্তু থেকে গেল। মানব মানবী যেহেতু থেকে গেছে, তাহলে একটু খেয়াল করেন তো প্রথম বর্ণে আমরা এখন কি কাজ করব? প্রথম বর্ণে কি আছে? আকার থাকলে অ দিতে হয়। তার মানে আকারটা মুছে দিলেই কি সুন্দর সহজ সমাধান, আকারটা মুছে দিলেই অ হয়ে গেল। তার মানে এখন কি হয়ে গেছে? মানব। তাহলে প্রকৃতি এবং প্রত্যয় আমার কিন্তু বের হয়ে গেছে। শেষ বর্ণের কাজও শেষ, প্রথম বর্ণের কাজও শেষ। কিন্তু মূল শব্দের শেষে একটা ব খুঁজে পাওয়া গিয়েছে। ব খুঁজে পেলে আমরা কি করব জানো? ব খুঁজে পেলে কি করব একটু আগে বলা হয়েছে। ওকার, থ্যাংক ইউ সবাই লিখছেন ওকার। তাহলে এই সরি রস্যুকার, ঠিক আছে, রস্যুকার। এই যে অমনু বজু, এই যে বরিশালের মানুষ বলে অমনু বজু, এটা কিন্তু সঠিক কথা, ঠিক আছে, ব্যাকরণ সিদ্ধ কথা এবং প্রকৃতি প্রত্যয় সাধিত কথা, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখন ক্লিয়ার। তাহলে যদি বলি দানব, তাহলে কি হবে? দনু যোগ ইষ্ণ, যাদব যদু যোগ ইষ্ণ, ঠিক আছে। আচ্ছা, এইটা যেহেতু তোমরা বুঝতে পেরেছো, এখন বাকিগুলো বুঝতে পারবে। সেক্ষেত্রে তোমাদের একটু প্রেশার আমি কমিয়ে দিই। সেটা কি? একটুখানি প্লিজ, আমি বলেছিলাম আপনার আমাকে অনেকে ডিস্টার্ব করবে, তো শুরু হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তোমরা হয়তো ভয় পাচ্ছ যে এখানে এই প্রত্যয়গুলো কেমন যেন একটু শুনতে লাগতেছে, তাই না? আর এগুলোর সব থেকে সহজ কিভাবে দেখো, এখানে প্রত্যয় আছে কিন্তু একটা প্রত্যয়, অনলি একটা। সেটা কি? এই যে সবগুলোর প্রত্যয় অনলি ইষ্ণ, ইষ্ণটাই একটাই মাত্র প্রত্যয়। কারণ কি? শেষে যদি অ পাওয়া যায় তাহলে ইষ্ণ, শেষে যদি রস্বই পাওয়া যায় তাহলে ইষ্ণি, তার মানে ওই ইষ্ণর সাথে রস্বই যুক্ত হয়েছে। শেষে যদি ইক পাওয়া যায়, দেখো ইষ্ণর সাথে ইক যুক্ত হয়েছে। শেষে যদি জ পাওয়া যায় ইষ্ণর সাথে জ, শেষে যদি এও পাওয়া যায় ইষ্ণর সাথে এও যুক্ত হয়েছে। তার মানে কয়টি হলো? অনলি একটি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা এবার একটু মিলাই। শৈশব, এটাও ঠিক মানবের মতো, শেষে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণে আমরা এখানে ধরেই নিচ্ছি, শেষে যেহেতু কিছু খুঁজে পাচ্ছি না, তাহলে এখানে ধরে নিচ্ছি অ আছে। তার মানে অ থাকলে ইষ্ণ আবার হবে, অথবা অ নিজেও হতে পারে। আচ্ছা, এখন আমাদের কাছে শৈশবই কিন্তু আছে, তাই না? কিন্তু আমরা এটা সবাই জেনে গেছি যে শেষে যদি ব থাকে, ব থাকলে কি হয়ে যাবে? রস্যকার হয়ে যাবে। তাহলে বটা অলরেডি রস্যকার বানিয়ে ফেলি। তাহলে কি হলো? আমাদের কাছে এখন আছে শৈশু, শৈশু। আচ্ছা, তাহলে প্রথম বর্ণের কাজ কি? যদি ওই থাকে, খেয়াল করো, ওই থাকলে কি হয়? রস্বইকার হয়ে যায়। আচ্ছা, ওই থাকলে যেহেতু ই কার হয়ে যায়, সেইটা কি হবে? এখন রস্বইকার হবে, শেষ, শিশু। আশা করি ক্লিয়ার। এবার আসেন দাশরথী, শেষে কি আছে? ই আছে। শেষে যেহেতু ই আছে, তার মানে হবে কি? ইষ্ণি। ব্যাস, তাহলে এখন দাশরথ হবে না দশরথ হবে? আপনারা বলেন। এখানে আছে কি? দাশরথ। এই আকার, আমরা জানি আকার থাকলে ডিলেট হয়, আপনাদের সবাই জানা কথা, মনে আছে সবার, ঠিক আছে। আ থাকলে অ হবে। যেমন মানব কি হচ্ছিল? মানব মনু হলো, মনে পড়েছে আপনাদের। দাশরথ দশরথ হবে। সামুদ্রিক, মূল শব্দ কি? সমুদ্র, আকারটা বাদ যাবে। পারিবারিক, মূল হবে কি? পরিবার যোগ ইষ্ণিক। আশা করি আপনারা এখন বুঝতে পারতেছেন, ঠিক আছে। দশরথ কে ছিলেন বলেন তো? বিভীষণের প্রতি মেঘনাদ থেকে বলছি, দেখি কে বলতে পারে। যে প্রথমে বলবে তার নাম মেনশন করব। রামের পিতা কে বললো? কে বললো? উৎসুক, থ্যাংক ইউ। ভুল বলেছে, রামের পিতা সঞ্জনা, ঠিক আছে। আরে পাবলিক, শুধু কি রামের পিতা? ভরতের পিতা হবে না, অন্য কারো পিতা হবে না। যাই হোক, তোমরা সঠিক বলেছো। আরো উত্তর হতে পারে অযোধ্যা রাজা, ঠিক আছে।
আর অনেকগুলো হতে পারে, যাই হোক এখন আসি আমরা, ওটা আমাদের আলোচনার বিষয় না, এখন আসো সামুদ্রিক। তাহলে এখানে দুইটা জায়গায় চেঞ্জ হবে। এ দেখো সামুদ্রিক প্রথমে আকার আছে, আকারটা অ হয়ে যাবে, তাহলে কি হবে সমুদ্র। শেষে ইক আছে, ইক থাকলে কি হয় ইসনিক হবে। শেষ পার্বত্য, এখানেও দুইটা জিনিস, শেষে জ শুরুতে আকার। আমরা জানি শেষে জ থাকলে হয় ইষ্ণ জ, এই যে শেষে জ থাকলে কি হয় ইষ্ণ জ হবে, ঠিক আছে ব্যাস, তাহলে ইষ্ণ জ। ওকে, এখন পার্বত্য হবে না কারণ আকার ডিলিট হয়ে যাবে, কি হবে পর্বত। অনুরূপ ভাবে পাণ্ডিত্য কি হবে পণ্ডিত যোগ ইষ্ণ জ, এভাবে যত আছে, ঠিক আছে। আচ্ছা এবার আসেন সৌন্দর্য, শেষে কি আছে জ, জ থাকলে কি হয় ইষ্ণ জ। ওকে, খেয়াল করো সৌন্দর্যটা তোমরা যদি একটু খেয়াল করো, এখানে আছে সৌন্দর্য, জয়ের কারণে ইষ্ণ জ, আর এখানে আছে হচ্ছে সুন্দর, ঠিক আছে। এই রেপটা এখন র হয়ে যাবে, তার মানে এটা আসবে এরকম, রেপ র হয়ে গেল, আর এই অন্তর্জটা ইষ্ণ জ হয়ে গেল। ভালো কথা, কিন্তু আমরা জানি শুরুতে যদি ঔকার আসে, এই যে শুরুতে ঔকার আসলে কি হবে রস্যুকার, সাধারণত রস্যুকার। আচ্ছা এই জন্য এখানে হচ্ছে সুন্দর। আচ্ছা এবার আসেন আগ্নেয়, শেষে কি আসছে দেখেন তো ইষ্ণেয়, কারণ কি এও আসছে, আগ্নেয় এও, এও থাকলে ইষ্ণেয়, ব্যাস। তাহলে আমাদের কাছে আগ্ন, আমরা জানি আ অ হয়ে যাবে, তাহলে হয় কি অগ্ন, রাইট অগ্ন হয়। কিন্তু মনে রাখতে হবে যদিও অগ্ন হয় এই জায়গায় অগ্নি বানিয়ে নিতে হবে, কারণ অগ্ন শব্দটা সঠিক নয়, এই জন্য হবে হচ্ছে অগ্নি। ভাগ্নেয় তাহলে কি হবে ভগ্নি যোগ ইষ্ণেয়, ঠিক আছে। আচ্ছা এখন আসো, এখন যে যারা বুঝতে পেরেছে এইগুলো, তাদের কাছে এখন আমি যেগুলো বলবো এগুলো ডাল ভাত, খুবই সহজ, কারণ এখন একটা করেই সূত্র কাজে লাগবে, সেটা শুধু এই ডান সাইডের সূত্রগুলো। যেমন দেখো চন্দ্রিমা, চন্দ্রিমা শব্দের মূল শব্দ কি চন্দ্র, তার সাথে আছে ইমা, ইমা থাকলে ইমন দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে তোমরা বলো নীলিমা কি হবে এবং লালিমা কি হবে। নীল যোগী মন, লাল যোগী মন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাহ, এখন আসেন তাহলে আবার বলেন তো, এটা একটু ব্যতিক্রম, ব্যতিক্রম প্রেমটা কে কে জানে দেখি। সব মেয়েরা উত্তর দিচ্ছে, ছেলেরা কই, সব মেয়েরা উত্তর দেয় খালি, দেখি কে কে উত্তর দিতে পারে। মানে মেয়েরা প্রিয়যোগী মন বা ছেলেরা যারা লিখতেছো, এটা তো ব্যতিক্রম, এটা তো নিয়মের মধ্যেই পড়ে, এটা জানলা কেমনে। তোমাদের নাকি ব্যতিক্রম মনে থাকে না, নিপাতনের সিদ্ধ মনে থাকে না, তারপরে যারা এটা পারছো আমি বিশ্বাস করি প্রকৃতি প্রত্যয়ে যে 10% বা 15% নিয়মের বাইরে হয়, সেগুলো তোমরা সবাই মনে রাখতে পারবা, কারণ তোমাদের ক্যাপাবিলিটি সো হাই, ঠিক আছে। আচ্ছা কারণ এটা তো নিয়মে পড়ে না, তোমরা পেরে গেছো। প্রেমের প্রতি যেমন আগ্রহ, পড়ার প্রতি এমন আগ্রহ করো, দেখবা সব পেয়ে যাচ্ছে। ঢাবির প্রতিও একটু প্রেম আনো না, ঠিক আছে। বিকজ আমরা ময়মনসিং এর, তাই তাই না, ময়মনসিং এর মানুষ কি প্রেম করতে উস্তাদ, এরকম বোঝাচ্ছেন আপনারা। আমরা দোয়াও চাই, মাপও চাই, ঠিক আছে। আচ্ছা আসেন, আহ প্রেম তাহলে কি হবে এটা আমরা সবাই জানি, প্রিয় যোগ ইমন। আরো আপনাদের অনেকগুলো জিজ্ঞাসা করেছিলাম, আপনারা সঠিক উত্তর দিয়েছেন সবাই, থ্যাংক ইউ। এখন আসেন মেধাবী হলো যেমন গুণবান, যেমন গুণবান তার মানে মূল শব্দ কি গুণ, বান থাকলে কি হবে বান থাকলে বধূ হবে। এবার আমরা একটু দ্রুত যাবো, দয়া করে আমাদের ক্লাসে কনসার্ন থাকেন সবাই। আচ্ছা তার মানে কি গুণ যোগ বধূ, তাহলে রূপবান কি হবে রূপবান, রূপ যোগ বধূ। আচ্ছা এখন এগুলো স্ক্রিনশট দিলে দিয়ে ফেলেন, কারণ একটু পরে আমি এগুলো আগে লিখে রাখছি, এগুলো বিশ্লেষণ করে দিলে আমার আলোচনা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। স্ক্রিনশট যদি আপনারা দিতে চান তাহলে এখনই দিয়ে ফেলুন।
থ্যাংক ইউ। বাকিগুলো দেখেন, যেমন বুদ্ধিমান মূল শব্দ হচ্ছে বুদ্ধি, আর মান থাকলে কি হবে আমরা জানি মতুক। এই যে মান থাকলে মতুক, বিষয়গুলো শুনতে কেমন না? মান থাকলে মতুক, মান থাকলে মতুক, এভাবে কি মনে রাখবেন আর কি। আচ্ছা, তাহলে শ্রীমান কি হবে? শ্রী যোগ মতুক। আচ্ছা, শ্রী যোগ মতুক। তারপর দেখেন গুণী, গুণী শব্দের মূল কি? গুণ। আমাদের যেমন একজন আজকে গান শোনালো, তার মানে সে গুণী, গুণ। তারপর দেখেন তার সাথে কি আছে? দীর্ঘই। দীর্ঘই থাকলে কি দিব? শেষে দীর্ঘই থাকলে আমরা ইন দিব, ব্যাস, গুণী যোগ ইন। আমরা এখানে বলতে পারি হস্তি, ঠিক আছে, যেমন হস্তি, তাহলে মেন শব্দ কি? হস্ত, যোগ এই যে দীর্ঘই কারণে কি দিব? ইন দিব, ঠিক আছে, ব্যাস। আমরা দিতে পারি শ্রমী, বলি না আমরা শ্রমী মানুষ, পরিশ্রমী মানুষ, তার মানে শ্রম যোগ ইন। আচ্ছা, এখন আসে নবীন। নবীন শব্দের মূল হচ্ছে নব, নব মানে হচ্ছে নতুন। আচ্ছা, তার সাথে আছে দীর্ঘ যন্ত্রণা ইন, এই দীর্ঘ যন্ত্রণা ইন থাকলে কি হয়? নিন হয়, ব্যাস। এরপর দেখেন আমরা বলতে পারি সার্বজনীন, সার্বজনীন, ঠিক আছে। তাহলে সার্বজনীন বলতে কি হবে? সর্বজন, শুরুতে আকারটা এ হয়ে যাবে, অ হয়ে যাবে, সর্বজন যোগ নিন হবে। এখন দেখেন জলীয়, জলীয়ের মূল শব্দ কি? জল। তাহলে এবার শেষের দীর্ঘই অন্তস্থ দেখেন ইও, দীর্ঘইকার আর অন্তস্থ ইও, ঠিক আছে, এই ইওটা হবে। এই জন্য জল যোগ নিয়, ইও থাকলে নিয়। আমি এভাবে বলি, ইমা থাকলে ইমন, বান থাকলে বতুক, মান বি থাকলে বিন, বান থাকলে বতুক, মান থাকলে মতুক, ই থাকলে ইন, ইন থাকলে নিন, আর ইও থাকলে নিয়। ই থাকলে ইন, ইন থাকলে নিন, আর ইও থাকলে নিয়। এভাবে আপনারা একটু ছন্দে ছন্দে নিজেদের মতো করে একটু মুখস্থ করে ফেলবেন, তাহলে সহজ হবে। এখন আসলে বায়বীয়, বায়বীয় যদি বলি শেষে আছে ইও, তাহলে বায়ব, ইও থাকলে নিয় দিব। খেয়াল করেন বায়ব, দেখেন মূল শব্দের শেষে একটা ব পাওয়া গেছে, এই জন্য এখন কি হবে? আমরা জানি শেষে একটা ব পাওয়া গেলে কি হয়? এই যে এখানকার সূত্র আপনাদের মনে আছে, তাহলে কি দেবে? একটা রস্যকার, তাহলে বায়ু যোগ ইও থাকলে নিয়। আশা করি বুঝতে পারছেন। এখন বাকিগুলো কি হবে? এই যে আরো কিছু আমি লিখেছি, ঠিক আছে, এখানে লিখতে লিখতে রাইখা দিয়েছিলাম, ওর গান শেষ হয়ে গেছিল আর লিখি নাই, ঠিক আছে। তারপরে এখানে আমরা অনেক উদাহরণ দিতে পারি, ঠিক আছে। যেমন আমরা দিতে পারি কি, এখানে আছে কি? ইতু, ইতোটা লিখি নাই। যেমন আমরা দিতে পারি পুষ্পিত, লজ্জিত। আচ্ছা, এখন আসেন খেয়াল করেন মধুর মূল শব্দটা কি? এটা এগুলো কিন্তু নো সেন্স, খেয়াল করেন। আপনারা মনে হয় এগুলো দেখতে পাচ্ছেন নিচের এই লেখাটা, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। র, ল, ইত, তর, তম, ইষ্ট, এরকম অনেকগুলো আছে, এনসি মানে নো সেন্স। তার মানে এগুলোই সে আগের মতো, যেমন রিকশা যোগওয়ালা, ঠিক আছে, এইগুলো যেমন সহজ ছিল, এগুলো ঠিক সহজ। তার মানে মধু মূল শব্দ কি? মধু যোগ ওই রটা আলাদা হয়ে গেল, শেষ। দীর্ঘ, তার মূল শব্দ কি? দীর্ঘ, তাহলে কি? তরটা আলাদা হলো। তার মানে এগুলো তোমরা সব পারবা। পুষ্পিত, পুষ্পযোগিত, লজ্জিত, লজ্জাযোগিত, এগুলো তোমরা পারবা। থ্যাংক ইউ। এর মধ্য দিয়ে আমাদের শেষ হয়ে গেল। আমাদের তোমরা স্ক্রিনশট দিলে দিতে পারো। আমাদের শেষ হয়ে গেছে 75%। এখন আমরা আরেকটা ফ্রেম তৈরি করব, একই স্টাইলি ফ্রেম থাকবে, আমাদের প্রত্যয়গুলো একটু চেঞ্জ হবে, সূত্র চেঞ্জ হবে, উদাহরণ চেঞ্জ হয়ে যাবে। তারপর কৃত প্রত্যয়টা বুঝতে পারলেই আমরা চলে যাব এই অংশটা শেষ, তারপর সাহিত্যের আলোচনায়। ওকে,
আচ্ছা, একজন লিখেছেন ভাই আবার গান হবে নাকি? গান হলে তো ভালো হতো, কিন্তু গান তো ময়মনসিংহের মানুষ আবার অল্প করে কেউ গাইতে রাজি হলে তো আমরা শুনতে রাজি। ততক্ষণ আমি লিখে ফেলি। আর এরই মধ্যে আমরা লিখে শেষ করলাম। সংস্কৃত কৃত প্রত্যয়ের ফ্রেমটা রেডি হলো। আমাদের আগের কথা যেভাবে বোঝাচ্ছিলাম, এখন অতগুলো কথা বলা লাগবে না, তোমাদের সবারই মনে আছে প্রত্যয় সবসময় শেষে হবে, এবং প্রথম বর্ণের যেটা পরিবর্তন হয়, আমরা জানি শেষে একটা প্রত্যয় যুক্ত হলে প্রথমে পরিবর্তন হয়। সেই উদাহরণস্বরূপ কি বলছিলাম, পরিবারের সাথে ইক লাগালে পারিবারিক হয়ে যায়, পর সাথে আকার এসে গেছে অটোমেটিক। অনুরূপ ভাবে যে কোনো প্রত্যয় যদি শেষে যুক্ত হয়, প্রথম দিকেও একটা কিছুর পরিবর্তন হয়। যখন আমরা প্রকৃত প্রত্যয় আবার নির্ণয় করব, তখন আবার সে আগের শব্দটা সুন্দর করে লিখতে হয়। এই জন্য আমাদের এই সূত্রের প্রয়োগ। আচ্ছা, তো আগের কথা অনুযায়ী আমরা প্রথম যখন নির্ণয় করব, তখন সেটা কি করব, আমরা এই সারিটা আগে নির্ণয় করব, তারপর স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে এগুলো মুছে ফেলে দিয়ে পরে এই সারিটা নির্ণয় করব। এর বাইরে আর উদাহরণ আপাতত লিখবো না। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের আগের মতোই কিন্তু ফ্রেমটা আছে, একটু কিছু কিছু জায়গায় পরিবর্তন হচ্ছে। তোমরা ভাবতে পারো যে স্যার আগে লিখছিলেন বৃদ্ধির সূত্র, এখানে ছিল বৃদ্ধি, এখন গুণ। আচ্ছা, এই কথাটা জাস্ট একটা পরিভাষা। গুণ বৃদ্ধি একই কথা, মূলত হচ্ছে প্রথম বর্ণে একটা পরিবর্তন হয়। সেই পরিবর্তনটার ধরন কি, অর অথবা আর এসে যুক্ত হয়, একার যুক্ত হয়, ওকার যুক্ত হয়। আর একটু আগে যখন আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় পড়ছিলাম, তখন ঘটনাটা কি ঘটছিল, শুরুতে এসে একটা আকার যুক্ত হয়, আ যুক্ত হয়। সেই আটা যখন আমরা প্রকৃতিতে করতেছিলাম, অবানায় করতেছিলাম, যেমন মানবকে মানব বানাচ্ছিলাম, যেমন সমুদ্রকে সমুদ্র বানাচ্ছিলাম। তোমাদের মনে আছে নিশ্চয়, দাশরথকে কি করলাম, দশরথ বানালাম, মানে আকারটা আবার অ করলে মূল ফিরে গেল, মূলে ফিরে গেল। তার মানে মূল ছিল কি রি, কিন্তু সেইটা আবার এই যে মানে কৃত প্রত্যয় হয়ে বৃদ্ধি পেয়ে বা গুণ হয়ে মানে পরিবর্তনে অর অথবা আর হয়ে গেছিল। আচ্ছা, এবার আমরা আবার ফর্মালি কথা বলি, সেটা হচ্ছে এই যে আমরা প্রথমেই শেষ বর্ণের কাজটা করে নেবো। এগুলো দেখতে একটু বিদঘুটে লাগতে পারে তোমাদের, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। আর যে কোনো জিনিস কখনো পড়ি না এই জন্যই কঠিন, যদি পড়তাম তাহলে সহজ হতো, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো একবার একটা জিনিস এখনই দেখি যে সবকিছু ব্রেনের মধ্যে ঢুকে যাবে, ব্যাপারটা এরকম প্রত্যাশা করাও ঠিক নয়। যদি এতটাই সহজ হতো তাহলে এটা আজকে 12 বা 13 বছর, তোমরা তো আবার কোন ইয়ারে পড়ো আল্লাহ ভালো জানে, তোমরা ইন্টারমিডিয়েট তো এখন আবার থার্ড ইয়ার না ফোর্থ ইয়ারের, আমি ভুলে গেছি। যাই হোক, তোমরা এতদিন ধরে এটা আসলে এই পর্যন্ত আসতো না যদি ব্যাপারটা সহজ হতো। একটু কঠিন আছে, কিন্তু আমি তো চেষ্টা করছি তোমাদেরকে সহজ করে উপস্থাপন করার জন্য, কাজে তোমাদের এত টেনশনের কোনো কারণ নাই, শুধু মনোযোগ দিয়ে একটু শোনো। আচ্ছা, এখন আসেন, যদি আমরা কিছু খুঁজে না পাই, তার মানে কি এইগুলো যদি চেনার উপায় এগুলো খুঁজে পাই, তাহলে ডান সাইডের গুলো প্রত্যয় হিসেবে ব্যবহার হবে। দুইটাই ব্যবহার হতে পারে, সেটা কখন, এইগুলোর অনুপস্থিতিতে এগুলো হয়ে যেতে পারে। কখনো কখনো ঘ্যানো না থাকলে জ নিজেই থাকবে, ভয়ঙ্গ না থাকলে অ থাকবে, নক না থাকলে অকি থাকবে, অনক না থাকলে অন থাকবে। এটা একটু ওই আগের মতোই কথা। আচ্ছা, তা আমরা একটু শুরু করে দিতে পারি মনে হয়। আর এই ক্ষেত্রে এই জায়গায় একটু পরিবর্তন হয়েছে আগের থেকে। এই জায়গায় তখন ছিল কি, ব থাকলে রস্যকার, আমরা তদ্ধিতর ক্ষেত্রে, কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে, যে প্রকৃতি প্রত্যয় নির্ণয় শেষ। কিন্তু যেহেতু এটা আবার ক্রিয়ার মূল শব্দ, যেহেতু কৃত প্রত্যয় ক্রিয়ার সাথে যুক্ত হয়, ক্রিয়ার মূলকে আবার কি বলা হয়, ধাতু বলা হয়। ঠিক আছে, এটা আবার মনে রেখো, ক্রিয়ার মূলকে আবার ধাতু বলা হয়। সেই ধাতু চিহ্ন হচ্ছে এই ধাতু চিহ্ন, সেটা কি, এই যে এটা হলো রুট, যেটা আমরা কি বলি রুট। রুট মানে মূল, প্রকৃতি মানে মূল, ধাতু মানে মূল, একই কথা। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন, আমি যেটা বলতেছিলাম যে আমাদের প্রত্যয় নির্ণয় হলো, প্রকৃত নির্ণয় হলো, মানে মূল ধাতু, ক্রিয়ামূল, ক্রিয়ামূল কি বলে, ধাতু, ধাতু পেয়ে গেলাম। কিন্তু সেই ধাতু যদি শেষ বর্ণে ক পাওয়া যায়, তাহলে অটোমেটিক চ হয়ে যাবে, দ পাওয়া গেলে ধ হবে, গ পাওয়া গেলে বর্গীয় জ অথবা হ হবে। এই তিনটা কথা আপনারা মুখস্থ করে ফেলেন। ক থাকলে চ, দ থাকলে ধ, এবং গ থাকলে বর্গীয় জ অথবা হ। মুখস্থ হয়েছে? দেখেন তো, হয়ে গেলে আমাকে একটু লেখেন ইয়েস। তাহলে আমরা এখন যখন পড়াবো তখন খুব মজা পাবেন আপনি। এই তিনটা কথা জাস্ট, খুব বেশি কথা কিন্তু নাই। আমি এখানে যে উদাহরণ বলছি, এরকম অসংখ্য উদাহরণ শিখে পাবেন, তাহলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। আর যদি প্রথম বর্ণে অর অথবা আর পাওয়া যায়, তাহলে রিকার হবে, অটোমেটিক রিকার দিয়ে দেবেন। অর আর আর যে কত উদাহরণ আছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই এই কয়েকটা একটু বেসিক নিয়ে আবার পড়া শুরু করে দিই। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন শোক। খেয়াল করেন তো, শেষে কি আছে, শোক। তার মানে শেষে আছে কি, ওকার আর ক, ও। কিন্তু এখানে এই ক বলে কোনোটা খুঁজে পাচ্ছি না, এখানে আছে অক। তার মানে এটার সাথে মিললো না। আমরা তো চাচ্ছি শোক ও, কিন্তু এখানে আছে অক, তার মানে হলো না। তার মানে ওর কেউ নাই, তার মানে ওর সাথে কি আছে, অ আছে। যার কেউ নেই তার সাথে কি থাকে, অ থাকে। আচ্ছা, তাহলে এখন আমরা লিখবো, অ থাকলে কি হবে, ভয়, অথবা অ নিজেও থাকতে পারে।
তাহলে আমাদের কাছে কিন্তু শোক শোকই থেকে গেল। ভালো কথা। এবার প্রথম বর্ণের আমরা সূত্রে আসি। প্রথম বর্ণের সূত্রে এসে কি কি ব্যাপার, এখানে তো প্রথম বর্ণে ওকার আসছে, এই যে ওকার, ওকার থাকলে কি হবে, রস্যকার হয়ে যাবে। তার মানে হচ্ছে ওকারটা বাদ, এখন রস্যকার হয়ে গেল। তাহলে প্রথম বর্ণ শেষ, শেষ বর্ণ শেষ, প্রকৃতি প্রত্যয় নির্ণয় শেষ। এই যে যেহেতু মূল শব্দ, ক্রিয়ার মূল শব্দ পেয়ে গেছি, ঠিক আছে, মূল শব্দ পেয়ে গেলে একটা ধাতু চিহ্ন বসিয়ে দিলাম, প্রকৃতি প্রত্যয় কিন্তু ডান। কিন্তু এই যে একটু আগে মুখস্থ করলাম, ক থাকলে কি দিব, চ দিব। এই যে দেখেন এই ধাতুর শেষ বর্ণে ক পেয়েছি, ক থাকলে অটোমেটিক যেখানেই ক পাবেন সেখানে কি বানিয়ে ফেলবেন আপনি, সেখানে চ বানিয়ে ফেলবেন, ঠিক আছে, ব্যাস চ দিয়ে ফেলছি। এটা একটু কঠিন, একটা প্রথম বুঝালাম তো, এইভাবে যখন 10টা বুঝাবো তখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ব্রেনটা আগেই নিজেকে কঠিন করে নেবেন না প্লিজ, একটু নিউট্রাল করেন। পরেরটা দেখেন, যেমন আছে কার্য, এবার একটু খেয়াল করেন, খুবই ইন্টারেস্টিং। কার্যটা কি, শেষে কি আছে দেখেন, জ, এই যে অন্তজ। আমরা জানি জ থাকলে কি হয়, জ নিজেও থাকতে পারবে, ধ্যানও থাকতে পারবে, যেটা পরীক্ষায় আসে আর কি। ব্যাস দুইটাই লিখে ফেললাম, দেখুন একটা আসবে। তাহলে অন্তজ যদি চলে যায় তাহলে আমাদের কাছে কি আছে, ক আছে, আকার আছে, আর রেপ, তাহলে কার আছে, কার, ব্যাস হয়ে গেছে। তাহলে এখন আমরা দেখব প্রথম বর্ণের সাথে কি আসছে, দেখেন তো প্রথম বর্ণ কর সাথে কি আসছে, আকার আর আর, খেয়াল করছেন, প্রথম বর্ণের সাথে আকার আর আর আসছে। আচ্ছা এখন দেখেন যেহেতু আর আসছে, অর অথবা আর আসলে কি হয়, রি কার। এই যে প্রথম বর্ণে আর আসছে, তার মানে এই যে রি হয়ে যাবে, ব্যাস রিটা বসিয়ে দেন, ক্রি, তাহলে ক্রি প্লাস জ, কার্য। এখন দেখেন আবার আসছে কারক, যখন আমরা বলছি কারক শেষে কি আসছে, এবার এবার অক আসছে, কিভাবে, কারক রর সাথে অ ছিল আর অক, তার মানে এইটা চলে আসছে, তাহলে অক আসলে অক দিতে পারি অথবা নকও দিতে পারি। তাহলে আমাদের কাছে আসছে কি, কার, আমরা জানি কার থাকলে অটোমেটিক হয়ে যাবে ক্রি, কারণ আর আসলে রিকার, শেষ। আচ্ছা এতক্ষণ যারা বুঝছেন, আর আরেকটু বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণটা কিন্তু পরীক্ষা অনেকবার এসেছে, এটা একটু খেয়াল করে দেখতে হবে। আচ্ছা ব্যাকরণ, ব্যাকরণ শব্দটা আপনারা লেখেন প্রকৃতি প্রত্যয় সাধিত, কিভাবে প্রকৃতি প্রত্যয় সাধিত সেটা কিন্তু আমরা বিশ্লেষণ মুখস্থ করি, কিন্তু এটা মুখস্থ করার বিষয় না। যেমন দেখেন এর মূল শব্দটা কি, দেখেন ব্যয়, কর, অন। আচ্ছা তিনটা পার্টে ভাগ হয়েছে। যখন বলছি ব্যয়, ব্যয়তে দেখেন দুইটা উপসর্গ আছে, বি আর আ। আমরা জানি জফলা থাকলে রস্বীকার হয়, আপনাদের মনে থাকার কথা, ঠিক আছে, কিভাবে, ইত্যাদি, ইতিযোগ আদি, দেখেন তোর সাথে জফলা রস্বীকার হয়েছিল, মনে আছে আপনাদের, অত্যন্ত, অতিযোগ অন্ত, তাহলে জফলা রস্বীকার হবে, তাহলে এখন বি, তারপর আকারের আ, এই দুটো উপসর্গ বের করে নিলাম। তাহলে আমাদের কাছে আছে কি এখন কর, তাহলে করটা লিখলাম, তারপর কি আছে অন, অনটা লিখলাম, অন হতে পারে আবার অনটো হতে পারে। এখন আসেন এখানে আসছে কর, আমরা জানি কর থাকলে কি হবে, ক্রি, কারণ কর সাথে অর আসছে, এই যে অর, কর সাথে অর আসছে, প্রথম বর্ণের সাথে অর আসছে, এই জন্য এখন এটা হয়ে যাবে ক্রি, শেষ, বি আ ক্রি যোগ অন। স্যার দয়া করে আজকের ক্লাসটা সিক্রেট গ্রুপে একটু দিতে বলবেন, কি আবদার। আচ্ছা দেবে ইনশাআল্লাহ, এত টেনশনের কিছু নাই, কিন্তু এখন তো আপনি মনোযোগ দিয়ে ক্লাস করেন। ইত্যাদি, এই আপনি এখন আমার একটা সিচুয়েশনের মধ্যে উল্টোপাল্টা লাগাই দিচ্ছেন, তারপর আমি প্রশ্নের উত্তরটা দিচ্ছি। ইত্যাদি কোন সমাস, তৎপুরুষ সমাস, এখানে হবে আদি হতে ইতি, ঠিক আছে, হতে থেকে সে থাকলে কি হয় সেটা আপনারা জানেন, কিন্তু এই ধরনের প্রশ্ন এখানে করা যাবে না, ঠিক আছে, অন্য টপিকের প্রশ্ন করেন না প্লিজ, আমরা এখন এখানে আসি। আর এবার খেয়াল করেন দর্শন, এটা আপনারা যত কঠিন ভাবছেন সব থেকে সহজ, দর্শন। আমার কথা শুনেন, এখানে কি আছে দেখেন তো, দর্শন, তাই তো, তাহলে এখানে রেপটা তো তালবসার আগে উচ্চারণ হয়, এটা তো আপনারা জানেন, রেপের উচ্চারণ বর্ণের আগে হয়, আর এখানে দয়ের পরে হবে রেপের উচ্চারণ, তাহলে দর্শ, আমি আগে লিখে ফেলি, দর্শ যোগ অন, ব্যাস, অন থাকলে অন হতে পারে, অনট হতে পারে, ভালো কথা। এখন দেখেন দশ আমাদের কিন্তু হয়ে গেছে, কিন্তু আমরা খেয়াল করতে পাচ্ছি দ তো প্রথম বর্ণ, প্রথম বর্ণের সাথে দর, অর, র, কি হয়েছে অর, অর থাকলে কি হয়, অর থাকলে কি হয়, অর থাকলে কি হবে, অর অথবা আর থাকলে কি হয়,
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক উত্তর লিখেছেন। এই যে আপনারা একটু আমি যা বলি একটু শোনেন এবং উত্তর লেখার চেষ্টা করেন। থ্যাংক ইউ। অনেকে লিখেছেন, থ্যাংক ইউ। এই যে তাহলে রিকার বসিয়ে দিন, হয়ে গেছে দৃশ। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন বর্ধমান, শেষে কি আছে? মান। দেখেন মান থাকলে কি হবে? সানুস। এখন আছে কি? বর্ধ। তাহলে আমরা এখানে আছে ব, র আর ধ। শেষ। খেয়াল করেন বর্ধ, তাহলে ব আর এখানে র আছে, তার বর অর র আবার অর আসছে, অর আসলে কি হবে? রিকার। তাহলে এখন কি হবে? বৃদ্ধ। আমরা বলি না কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, বর্ধমান। ঠিক আছে? আচ্ছা, বর্ধমান মানে যেটা বৃদ্ধি পায়। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, খুবই সুন্দর প্রশ্ন, বুদ্ধিযোগ মতুপ হয়নি কেন, বা বৃদ্ধিযোগ এটা হয়নি কেন? দেখেন বুদ্ধিমান যখন বলছিলাম, বুদ্ধি একটা গুণের নাম, ঠিক আছে? বাট যখন বলছি বৃদ্ধ, এটা একটা ক্রিয়ামূল। বৃদ্ধ মানে কি? বৃদ্ধি পাওয়া, এটা কাজ অর্থে ব্যবহার হয়। ঠিক আছে? এই জন্য যে এটা যেহেতু ক্রিয়ামূল, ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় হবে, কৃত প্রত্যয়ের মান থাকলে সানুজ হয়। আর যখন আপনি বলবেন যে বুদ্ধিমান, শ্রীমান, ওইগুলো তো একটা গুণের নাম, এই জন্য তখন ওখানে যেহেতু নাম শব্দ ব্যবহার হচ্ছে, যে নাম শব্দের সাথে তদ্ধিত প্রত্যয় বসবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন মিস সঞ্জনা খাতুন। এখন আসেন মুক্তা এবং যোদ্ধা। মুক্তা এবং যোদ্ধা শেষে কি আছে দেখেন তো, সবাই বলবেন শেষে আছে হচ্ছে তা আর ধা। মুক্তা যোদ্ধা, তাহলে তা ধা আছে, তা ধা থাকলে কি হয়? তা ধা থাকলে ত্রিশ হয়, ব্যাস। তাহলে আমাদের কাছে আছে কি? তা ধা তো ডিলিট হয়ে গেল, ডিলিট হয়ে গেলে আমাদের কাছে আছে মুখ, আর এখানে আছে কি? যোদ্ধ, কারণ ধা চলে গেছে। এবার একটু খেয়াল করেন, তাহলে আমাদের কিন্তু হয়ে গেছে মূলত কাজ, কিন্তু আমরা খেয়াল করলাম মুখ এখানে এই যে সেকেন্ড মানে ধাতু বা ক্রিয়ামূলের শেষে কি আসছে? ক আসছে। ক আসলে কি হয়ে যায় আমরা তো জানি, চ হয়ে যাবে। এই জন্য এখানে আমরা দিচ্ছি চ। তারপর দেখুন যোদ, আমরা জানি শুরুতে ওকার আসলে কি হয়ে যায়? রস্যকার হয়ে যায়। এই জন্য যেমন কোনটা হয়েছিল? ওকার আসলে রস্যকার, তোমাদের মনে আছে শোক, এই যে সূচ হয়ে গেছিল, এই জন্য এখানে আমরা কি দেবো? রস্যকার। এবং সেকেন্ড বর্ণে যেহেতু দ আসছে, দ থাকলে কি হয়? এই যে ধ হয়। এটা তো তোমাদের মুখস্থ করিয়ে নিয়েছিলাম। এই জন্য এখানে কি হবে? যুদ না হয় কি হবে? যুদ। এইগুলো যারা বুঝছো এবার খুব ঝটপট যেতে পারবে। এর কারণ হচ্ছে এবার একটু খেয়াল করো, এই আগের মতোই হইতে থাকবে সবকিছু। কিভাবে দেখো, এবার আছে মুক্ত যুদ্ধ, তাহলে শেষে এবার কি আছে? মুক্ত মানে ত আছে, যুদ্ধ ধ আছে। আমরা জানি ত ধ থাকলে হয় কয়টা, তাহলে এখন কয়টা বসিয়ে দিই। এটার মধ্যে ক ত আছে, তাহলে এটাকে আমরা বলি কয়টা। তাহলে এখানে আছে মুখ, আমরা জানি মুখ থাকলে কি হয়? ক থাকলে চয়, যেন ডিরেক্ট বসিয়ে দিলাম। আর আর এখন আশা করি তোমাদের আর বারবার বলা লাগবে না। যুদ্ধর মূল কি? যুদ্ধ, কারণ কি? দ থাকলে ধ হয়, শেষ। আচ্ছা, মুক্তি বুদ্ধি এই আগের মতোই চলতে থাকবে। মুক্তি, এবার কিন্তু আবার সূত্র চেঞ্জ হয়েছে, খেয়াল করেন এই দুইটা সূত্র এক, শেষে কি? তা ধা আছে। আবার মুক্ত যুদ্ধ সূত্র এক, আবার এটার সূত্র এক, তিনটার এখানে দেখেন তিন ক্যাটাগরি সূত্র আছে। মুক্তি শেষে আছে তি, আবার বুদ্ধি শেষে আছে ধি। এবার দেখেন তি আর ধি যদি থাকে তাহলে হয় কয়টি, আর ত আর ধ থাকলে কয়টা, এটা একটু খেয়াল রাখেন। এই ছিল মোটামুটি কঠিন। ঠিক আছে, যত ভাবছিলেন তত কঠিন না, এই শেষ। এখন আসেন মুক্তি, তার মানে মুক্ত কখনোই হবে না, হবে মুস, কারণ ক থাকলে চ হয়। আবার বুদ্ধি কখনোই বুধ হবে না, 10 জায়গায় সবসময় কি হবে? ধ, শেষ। এই পর্যন্ত আপনারা যদি বুঝতে পারেন তাহলে স্ক্রিনশট দিয়ে ফেলেন, তাহলে এই উদাহরণগুলো আমরা বুঝে ফেলবো। তাহলে বাকি উদাহরণগুলো আরো সহজ, সেগুলোর মধ্যে নোটস এনসি আছে, নোটস এন্ড আছে, সেটা খুব সহজেই পারবো আমরা। তখন এইটা করব, আপনারা স্ক্রিনশট দিলে দিয়ে নিন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত।
আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কি ক্লিয়ার? ও ডান, থ্যাংক ইউ। এবার দেখেন এইগুলো হলেই কিন্তু প্রকৃত প্রত্যয়ের খেলা শেষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর মধ্যে আবার নো চেঞ্জ আছে, খুব ভালো করে দেখো। এইটা কিন্তু তোমরা পরীক্ষায় পড়ছিলা, কিন্তু ওই সময় বোঝো নাই, সব মুখস্থ করছো। খেয়াল করো, উক্তি। এখন তোমরা পারবা। উক্তি শেষে আছে কি? উক্তি। আমরা যদি ভেঙে লিখি তাহলে কি হয়? উক তি। আমরা জানি তি থাকলে কি হয়ে যাবে? এই যে তি থাকলে কয়টি হয়ে যাবে, এই জন্য এখন লিখবো কয় তি, হয়ে গেল। এখন এখানে তো আছে উক, আমরা সবাই জানি যে শেষে যদি ক থাকে তাহলে চ হয়ে যায়, এটা জানা কথা। তাহলে আমরা চ করে ফেললাম, ব্যাস। তাহলে হলো কি উস। প্রকৃতি প্রত্যয় কিন্তু শেষ, উস। কিন্তু এই একটার জন্য একটা নিয়ম আছে, সেটা কি? প্রথম বর্ণে যদি রস্যুর পূর্ণরূপ হয়, কারণ সংক্ষিপ্ত রূপকে কি বলে? রস্যুকার। আর পূর্ণরূপটাকে কি বলে? রস্যুর পূর্ণরূপ, ঠিক আছে? এটা হলো রস্যুর পূর্ণরূপ, আর রস্যুকার হলো, যেমন রস্যুকার যদি নিতাম তাহলে ঝামেলা যেত। সেজন্য এখানে লিখে দিয়েছিলাম রস্যের পূর্ণরূপ যদি হয় তাহলে ব হয়। আমরা জানি বর সাথে রস্যুর এমনি একটা সম্পর্ক আছে, কখনো ব পরে রস্যুকার হয়, রস্যু ব হয়, এটা হওয়াটাই স্বাভাবিক। প্রয়োজনের তাগিদে কখনো কখনো চেঞ্জ হয়। অনুরূপভাবে এখানে মূলত এই রস্যুটার পূর্ণরূপ আছে, এই জন্য কি হবে? প্রথম বর্ণে যেটা আছে, এই যে প্রথম বর্ণের সব, এই জন্য সেটা কি হবে? ব হবে। ওকে, আমরা এখন ব করে দিব, ঠিক আছে? এই হচ্ছে বস। এই বসটা অনেকেই মুখস্থ করেছেন, কেমনে হয়েছিল এতদিন মাথার উপর দিয়ে ঘুরছে খালি, তাই না? আশা করি আজকে আপনারা বুঝতে পারছেন। এইবার আমরা একটু ঝটপট যাবো, আপনারা আবার কথা শোনেন, এখনই শেষ হতে চলেছে। জয় আর ভয় শেষে আছে অয়, অয় থাকলে অল অথবা অস, যে কোনো একটা আপনি দিয়ে দিতে পারেন। আমরা পেয়ে গেছি অল অথবা অস, আমরা দিয়ে নিলাম অল অথবা অস, দুইটার ক্ষেত্রেই সেম হবে। ওকে, এখন আসেন, তাহলে অয় যদি চলে যায় তাহলে এখানে বর্গীয় থাকে আর এখানে ভ থাকে, শেষ। কিন্তু কথা হচ্ছে যে শুধু বর্গীয় যার ভ তো ক্রিয়ামূল হতে পারে না, এই জন্য তার সাথে একটা রস্য এবং দীর্ঘিকা নিতে হবে। এটা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে। এখানে কোনো মানে কোনো টেকনিক নাই, খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। এটা জি ধাতু ছিল আর এটা ভি ধাতু ছিল, ক্রিয়ামূল। আমরা ক্রিয়ামূল থেকে জানতে পারি এতটুকু, এটা মনে রাখবেন জাস্ট। এরপর আসেন, আর আমাদের সূত্র নাই, এইগুলো হচ্ছে সূত্র ছাড়া। এই যে এনসি, তব্য অনিয় বর থাকলে এনসি মানে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। তব্য থাকলে তব্যই হবে, অনিয় থাকলে অনিয়ই হবে, বর থাকলে বরই হবে, ঠিক আছে? আচ্ছা, সেটা কেমন? যেমন কর্তব্য, তাহলে এখানে আছে কর, আমরা জানি কর থাকলে কি হয়? ক্রি হয়। এটা আজকে শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেছে, আর এই তব্য তব্যই বসে যাবে। করণীয়, আবার সেই কর, কর থাকলে ক্রি দিতে হবে, এটা আমরা এখন আমাদের কাছে এখন একটা অ্যাজ ইউজুয়াল ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে? অর আর থাকলে রিকার হয়, শেষ। এই ক্রি, এবার যোগ, অনিয় ছিল অনিয় বসিয়ে দিলাম, কারণ এগুলোর কোনো পরিবর্তন হবে না, ওরা যা তাই থেকে যাবে। ঈশ্বর, এখানে দেখেন ঈশ্বর লিখলে দেখেন তালবশের সাথে বফলার একটা বর আছে। ভাস্বর, এখানে দেখেন বফলার বর আছে, এই বরটা আলাদা করে দিলেই খেলা শেষ। যেমন ঈশ্বর, ইস যোগ বর, ভাস্বর ভাস যোগ বর, শেষ। আশা করি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার। আমার আলোচনা কিন্তু এই পর্যন্তই শেষ। আমি শেষে 3-4টি আবার নিয়েছি, এটা হলো আপনাদের একটু প্র্যাকটিসের জন্য জাস্ট, ঠিক আছে? সেটা কেমন? যেমন ভোজন, ভোজন শেষে কি আছে দেখেন তো? ভোজন, অন আছে, বর্গীয় যার অ আর দন্ত অন। অন থাকলে আমরা কি দেই? অন থাকলে দিব অন অথবা অনুট, আপনাদের মনে আছে? আচ্ছা, তাহলে এখন ভোজ, খেয়াল করেন, ভোজ থাকলে কি? ওকার আছে, ওকার থাকলে কি হয়? রস্যকার হয়, ব্যাস। তাহলে এখন কি দিব? ভোজ, হয়ে গেল। তাহলে যোজন কি হবে? যোজন কি হবে? জুজ হবে। এটা তো খুব সহজ হিসাব, বুঝাই যাচ্ছে, ঠিক আছে? অন অনুট দিয়ে দিলাম। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন তো, যোজন আর যোগ দুইটা কিন্তু একই অর্থবোধক শব্দ। যোজন আর যোগ দুইটা কিন্তু একই অর্থবোধক শব্দ, ঠিক আছে? যোজন মানে যোগ করা, যোগ মানে যুক্ত করা, শেষ। এই জন্য এই দুইটা খেয়াল করেন, আমরা বলেছিলাম গ থাকলে বর্গীয় যত হবে, কখন হ কখন বর্গীয় যায়, এটা বোঝানোর জন্য এখানে আসছে। এবার আসেন, তাহলে যোগ, তাহলে হওয়ার কথা যুগ, যোগ, এর সাথে যেহেতু কিছুই নেই, অ থাকে, অ থাকলে অ দিয়ে দিব, শেষ।
কিন্তু প্রশ্ন হচ্ছে গয়ের পরিবর্তে এখন বর্গীয় জ অথবা হ হবে, কি নিবেন আপনি? আমরা বর্গীয় জ নেব, কারণ কি যোজনার যোগ একই শব্দ এবং একই শব্দমূল থেকে উৎপত্তি হয়েছে, এই জুস থেকে উৎপত্তি হয়েছে, এই জন্য এখানে বর্গীয় জ নিব। শেষ। আসেন আরেকটা বিষয়, তাহলে দেখুন ভাগ্য, ওখানে কি নেব ভাজ যোগ জ। আপনারা একটা সন্ধি বিচ্ছেদে পড়ছিলেন এবং ওই সময় মাথায় ঢুকতেছিল না, ঠিক আছে? তো এটা এইভাবে আমরা আরেকটু সময় পেলে এগুলো নিয়ে ডিটেলস কথা বলতাম, সাহিত্য নিয়ে একটু কথা বলতে হবে, সর্বোপরি দুপুরে নামাজটাও হয়নি, পড়তে হবে, ঠিক আছে? এই জন্য একটু দ্রুত যাচ্ছি। আর এটাই শেষ। মুগ্ধ, তাহলে এখানে কি আসছে? মুগ্ধ, এখানে আসছে মুগ, এখানে গ আসছে কিন্তু। আর ধ থাকলে কি হয়? এই যে ত ধ থাকলে কি হয়? কয় ত, ব্যাস দিলাম। তাহলে মুখ, এখানে কি দেব? এই মুগ্ধতে আমরা দিব হ, এটা একটু মনে রাখবেন। শেষ। এই ছিল প্রকৃতি প্রত্যয়। কয়েকটা বিষয় আপনারা বুঝেছেন, কিন্তু একই সাথে এত উদাহরণ, এত নিয়ম, হয়তো কিছু বিষয় মাথা থেকে চলে গেছে, ভয়ের কোনো কারণ নাই। সিক্রেট গ্রুপে পোস্ট দেওয়া হবে, সেখান থেকে একের পর এক বা আরেকবার যদি দেখেন আর একটু সুন্দর করে নোট করে নেন, এবং নোটটা যে ফ্রেমে করেছি আপনারা যদি করতে পারেন। আমি বোঝানোর জন্য মানে টাইমের একটা বাধ্যবাধকতা থাকে, আবার আপনারা লং টাইম কনসার্ন নিয়েও থাকতে পারেন না, সেই জন্য আমরা অল্প অল্প উদাহরণ দিয়েছি। আপনি শীট থেকে আরো উদাহরণ কালেক্ট করতে পারেন, কোনো সমস্যা হবে না। এর বাইরে আপনাদের কিছু বিষয় শীটে কঠিন থাকবে, সেক্ষেত্রে মনে রাখতে হবে, যেমন ব্যাকরণ, ব্যাকরণে কি বি যোগ আ যোগ ক্রি যোগ অন, তাহলে মূল শব্দ ছিল করণ, ক্রি যোগ অন হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে দেখেন দুইটা উপসর্গ এসে জটিল করে ফেলছিল। এরকম অনেক শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের আগে যদি উপসর্গটা নির্ণয় করা যায় তাহলে সহজ হয়ে যায়। এই বিষয়টা একটু মাথায় রেখে আপনার প্রকৃতি প্রত্যয় নির্ণয় করবেন। আচ্ছা, সিক্রেট গ্রুপে তো দেয় না ভাইয়া, কি বলেছে আবার ক্লাস সিক্রেট গ্রুপে দেয় না? সবগুলো লেকচারই সিক্রেট গ্রুপে আছে, ওখানে দেখবেন বি ইউনিট নিউ ব্যাচ, তারপরে কখনো কখনো এমনিতেই দেয়। আচ্ছা, গতকালকে অসুস্থ ছিলাম, এর আগে এই জন্য ক্লাসটা নেওয়া হয়নি, কখনো কখনো একটু ব্যস্ততা আছে। আমি তো বলেছি আপনাদের একটু ফোকাস কর্তৃপক্ষের আমি একটা অংশ, এই জন্য কিছু ব্যস্ততার কারণে সবসময় ক্লাস হয়তো নেওয়া যায় না। আচ্ছা, এখন আসেন, আপনি স্ক্রিনশট দিতে চেয়েছেন, এখন স্ক্রিনশটটা দিয়ে নেবেন। আমি এখন আপনাদের অন্য বিষয়ে আলোচনা করব খুবই ঝটপট, এবং আপনাদের খাতা কলম শীটের দিকে হয়তো নজর থাকবে, কিন্তু কানটা থাকতে হবে আমার দিকে। স্ক্রিনশটটা দ্রুত নিয়ে ফেলেন, কথা আছে, এখনো বেশ কিছু বিষয় পড়াতে হবে। থ্যাংক ইউ, সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এবার কিন্তু ঝটপট অনেকগুলো কথা আপনাদের সাথে হবে। খেয়াল করেন, আমরা আজকে, আমি একটা সবসময় যেটা করি, যেটা বোঝাই সেটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। তো ফলশ্রুতিতে আমাদের হাতে এখন টাইম কম, তার মানে ভয়ের কিছু নেই। অন্যান্য বিষয় সম্পর্কে আমি যে ধারণা দিব সেটা হবে, যেমন ধাতু থেকে খুব বেশি প্রশ্ন আজ পর্যন্ত ইউনিভার্সিটিতে আসে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ধাতুকে আমরা শিখবো না? আপনি কি জানেন ধাতু যে আপনি আগে শিখে ফেলেছেন? কিভাবে শিখছেন? কারণ ক্রিয়ার মূল শব্দটাকে ধাতু বলে। যেমন আসেন, এখন আলোচনায় আসেন, সেটি কি আমি আপনাদের জাস্ট বলে দিচ্ছি। ধাতু কয়েক ক্যাটাগরির আছে। একটা হলো মৌলিক। আমাদের বাংলায় কয় ধরনের ক্রিয়ামূল আসছে? আচ্ছা, ধাতু বলতে কি বুঝি? ধাতু হলে ক্রিয়ার মূল শব্দকে ধাতু বলে, এটা তো আমরা জানি। অর্থাৎ এইগুলো সব ধাতু, এখানে যা পড়েছেন সব ধাতু। কি ধাতু এগুলো? সব সংস্কৃত ধাতু। এগুলো কি? সব সংস্কৃত ধাতু। তার মানে সংস্কৃত কৃতের সব সংস্কৃত। আর ওই যে বাংলার গুলো, তুই দেখ, তুই খেল, তুই চল, তুই বল, তুই নাচ, যা পড়ছিলেন ওগুলো সব খাঁটি বাংলা ধাতু। তা দুইটা তো পড়াই হয়ে গেছে। আরেকটা আমরা পড়ছি কি? বিদেশিটা আমাদের পড়া হয়নি, এটা শীটে দেখবেন সুন্দর করে ছক করে দিয়ে আছে অর্থ সহ, ঠিক আছে? যেমন আমরা বলি বৃষ্টিতে ভিজে গেছে, এই ভিজটা কি? বিদেশি, ঠিক আছে? বাংলাভাবে সিক্ত হয়েছে বৃষ্টিতে। তারপরে হচ্ছে যেমন ফ্যানটা লটকানো আছে, ঠিক আছে? এই লটকানো মানে ঝুলানো, এটা বিদেশি। এরকম আরো অনেকগুলো আছে, আপনারা ওখান থেকে দেখবেন। আচ্ছা, যেটা খেয়ালের সেটা হচ্ছে এই, একজন এখানে সংশোধনী দিয়েছে, হ্যাঁ অবশ্যই এখানে হবে। ওকে, এখন আসেন, আরো কি কি ক্যাটাগরির ধাতু আছে। এই ধাতুগুলো আমরা অলরেডি গত 8 নম্বর লেকচারে পড়িয়েছিলাম আপনাদের মনে আছে? আপনারা পড়ছিলেন প্রযোজক ক্রিয়া, পড়ছিলেন নাম ধাতুর ক্রিয়া, মনে পড়ে আপনাদের? ওইগুলোই হবে নাম ধাতুর ক্রিয়াটার মূলটাই হলো নাম ধাতু। যেমন আমি একটু বলি, আপনারা একটু শোনেন। কৃষক ফসল ফলায়, কৃষক ফসল ফলায়। আচ্ছা, ফলায় মানে কি? উৎপন্ন করে, এটা তো কাজ, ক্রিয়া।
কিন্তু এই ফলাই শব্দের মূলটা কি? আপনারা সবাই বলুন ফল। আচ্ছা, ফল মানে কি কাজ বোঝায় না নাম বোঝায়? বলেন তো। ফল বলতে কি নাম বোঝায় না কাজ বোঝায়? থ্যাংক ইউ। সবাই গণহার লিখতেছো। হে তানজিনা, তুমি কি কাজ নাকি লিখছো? কাজ কেমনে হলো ফল মানে? আরেকজন লিখছে। এদের মাথা ঠিক আছে? এই যে আম, লিচু, কাঁঠাল এগুলো কি কাজ? এই ফল? সরি স্যার, ভুলে লিখছি। আচ্ছা ঠিক আছে। এখন আসো, কৃষক ফসল ফলায়, এই ফলাইটা ক্রিয়া, কিন্তু এর মূল যে কথাটা, ফলাইয়ের মূলটা কি? ফল। ফল তো আর ক্রিয়া না, তাহলে ফল থেকে ফলাই হয়েছে। এই ফলটা ছিল নাম, এই জন্য এই ক্রিয়ার মূলটা হচ্ছে নাম ধাতু। নাম থেকে ক্রিয়ার উৎপত্তি। ইংরেজিতেও হয়, ইংরেজিতে হয়, প্লিজ আমার কথা শুনেন। যেমন কি আমি এখানে লিখলাম আই এম ওয়াটারিং ইন দ্য গার্ডেন, আই এম ওয়াটারিং ইন দ্য গার্ডেন। ঠিক আছে, তার মানে আই এম ওয়াটারিং ইন দ্য গার্ডেন রেগুলারলি, তার মানে আমি প্রতিদিন বাগানে পানি দিই। ওয়াটার মানে তো পানি, আনকাউন্টেবল নাউন, বাট আমি যখন ওয়াটারিং, আই এম ওয়াটারিং বলতেছি, তার মানে তখন পানি দেওয়া অর্থে ব্যবহার হচ্ছে। অনুরূপভাবে ফলটা কি নাউন, নাম শব্দ, কিন্তু ফলাই তখন উৎপন্ন করা বোঝাচ্ছে। আশা করি আপনি বুঝেছেন। আচ্ছা, এখানে অনেকে আবার আমি মনে করছি কি আমি যে ফলাই বলেছি এই কারণে ক্রিয়া বলেছি, এই জন্য একটু শোনা বলার একটু ভুল হয়েছে, সমস্যা নেই। আচ্ছা এখন আসো, যেটা আমরা ভুল করব বা শিখবো, আমাদের মূল প্রত্যাশা কি ইউনিভার্সিটি পরীক্ষাটা যেন আমরা ভালো করি, এখানে ওখানে যেন আমাদের কোন রকম আমরা ভুল না বুঝি, আমরা সেই কামনাই করি। ওকে, এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে যে বিষয়টা আমরা খেয়াল করছি সেটা হচ্ছে তার এই একটা ক্যাটাগরি গেল। আর প্রযোজক ক্রিয়ার প্রযোজক ধাতুটা কি? মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে একজনের পরিচালনায় আরেকজন চলতেছে, দেখার মূল শব্দ কি? দেখ, তাহলে এইটা হয় প্রযোজক ধাতু। এটা আমরা ওই যে ৮ নম্বর লেকচারে পড়েছিলাম, ওই ব্যাপারটাই আজকে ধাতু পড়তে গিয়ে একটু মিলাবা। ৮ নম্বর লেকচারের সাথে ৯টা একটু দেখবা মিলে গেছে সবকিছু, অনেক কিছু। ওকে, এখন আসো, আমরা আজকে পড়াবো জাদুঘরে কেন যাব। এটা লিখেছেন ডক্টর আনিসুজ্জামান স্যার। গত বছর সম্ভবত মে মাসে তিনি মারা গেছেন, তারিখটা মনে নেই, ২৪শে মে কি যাই হোক। আমাদের ঢাবির অধ্যাপক ছিলেন, আবার অনেক স্মৃতি আছে স্যারের, অনেকগুলো প্রোগ্রামে আমার অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে। অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন। আচ্ছা, এখন আনিসুজ্জামান স্যার যেহেতু সাম্প্রতিক গত বছর মারা গিয়েছেন, তোমরাও গত সেশনের স্টুডেন্ট ছিলা, সব মিলিয়ে একটা প্রশ্ন আসার সম্ভাবনা থেকেই যায়। এই জন্য জাদুঘরে কেন যাবো এই বছরটা একটু বেশি গুরুত্ব দিয়ে তোমরা পড়বা। জাদুঘরে কেন যাবো প্রচুর তথ্যবহুল একটি মানে প্রবন্ধ। এই জন্য এটা প্রত্যেকটা জাদুঘর কোথায় আছে, এখানে কি পাওয়া যায়, কোন দেশে কত সালে এটা প্রতিষ্ঠিত, বাংলাদেশে তো অনেক, যেমন বরেন্দ্র এটা রাজশাহীতে, আবার আমরা যদি বলি নিরি কি নৃজাতি জাদুঘর মানে চট্টগ্রাম। আচ্ছা, তারপরে আমাদের সামরিক, এটা আমি যেখানে ক্লাস নিচ্ছি এর পাশেই আছে। আচ্ছা, এই ধরনের তোমাদের কোনটা কোথায় আছে, লুভর মিউজিয়ামটা কোথায়, এখানে অনেকগুলো ব্যাপার আছে, ইতিহাস ঐতিহ্য, কে প্রথম এটা সংগ্রহ শুরু করে, কত সালে, কোন সময়। ঠিক আছে, আমি এটা নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু আমি এতটুকু বলি, তোমরা এটা কঠিন মনে করো, অনেকেই কিন্তু এটা থেকে দূরে আছে, আমি এটা জানি, অনেকেই বলে এটা ভালো লাগে না, এটা কঠিন। ঠিক আছে, আমি তাদের জন্য বলছি এটা কঠিন হলেও আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এর গুরুত্ব রয়েছে, তথ্যে ভরপুর, এটা একটু পড়বেন। এখানে মজা করেও তো লেখক একটু লিখছে যে চোর পালালে বুদ্ধি বাড়ে, তাই তো? জাদুঘর কোন ভাষার শব্দ, এটা নিয়ে একটু মজাও হয়েছে। আচ্ছা, এটা আমাদের সবার মনে আছে। আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে আমি আজকে সাহিত্য নিয়ে খুব বেশি আলোচনা করতে পারছি না। ১০ নম্বর লেকচারে আমাদের খুব আলোচনার সুযোগ আসবে, কারণ গ্রামাটিক্যাল আলোচনা 10 নম্বর খুব বেশি থাকবে না ইনশাল্লাহ। তো এইসব বিষয় নিয়ে আলোচনা উঠবে। এর বাইরেও অন্যান্য স্যাররা সাহিত্য নিয়ে যারা একটু বেশি আলোচনা করতেছে, তোমরা তো ক্লাস করতেছো, অথবা আমি এইটা নিয়ে একটু বেশি ক্লিয়ার করে আলোচনা করেছি, ওনারা হয়তো অন্য বিষয় নিয়ে আলোচনা করবে, এজন্য অন্যান্য স্যারের ক্লাসগুলো তোমরা দেখবা বিশেষ করে। আর আমি যেদিন সাহিত্য নিয়ে ক্লাস নিব, বা আগামী 10 নম্বর লেকচার বা অন্য কোনো দিন শুধু সাহিত্য নিয়ে ক্লাস নেওয়ার খুবই সম্ভাবনা আছে, তখন অনেক ডিটেলসে কথা আসবে। তোমাদের কাজ হচ্ছে এখন কোনো তথ্য যেন মিসিং না থাকে, মানে জ্ঞানমূলক স্টাইলের পড়াগুলো সব রেডি করে ফেলো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আবু জাফর উবাইদুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি। কিংবদন্তিটা কি? কিংবদন্তি হচ্ছে আমাদের বীর পুরুষগণ। ঠিক আছে, তো এখানে তিনি, আমি এক কথায় যদি বলেন যে এটা আসলে কি মেসেজ দিচ্ছে আমাদের,
তাহলে আমি বলবো যে এখানে বলেছে কবি যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। ঠিক আছে? এই কবিতা মানে হচ্ছে আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য, বীরত্বগাথা কাহিনী যারা শুনতে জানে না, শুনতে চায় না, তারা হচ্ছে ঝড়ের আর্তনাদ শুনবে। সেটা আমরা ঝড়ের আর্তনাদ শুনছি। কারণ আমাদের পূর্বপুরুষ আমরা মনে হচ্ছে যেন আমরা ৭১ এর আগে কিছুই ছিলাম না। আমরা ভেসে আসছি। আবার বলছে হাজার বছরের সংস্কৃতি। তাহলে আমরা হাজার বছর ধরে তো ছিলাম। যখন বলা হয় বাঙালি, বাংলার কি এই কবিতায় কিন্তু ফুটে উঠেছে যে আমরা কিন্তু ৭১ থেকেই আসছি তা না। এর আগেও আমরা ছিলাম। ঠিক আছে? এই কবিতা সেটা প্রমাণ করেছে। এই কবিতা আমরা যেমন বলি হাজার বছরের সংস্কৃতি, এই কবিতাটা আমাদের বীরত্ব কাহিনী এমনভাবে তুলে এনেছে যেন মনে হচ্ছে কি আমরা হাজার বছর ধরে বাংলায় আমরা আছি। যখন বলবে হাজার বছর ধরে বাংলার ইতিহাস, তখনই তোমার বীরত্বের আরো কাহিনী চলে আসবে। শুধু ৭১ না, তার আগে চলে আসবে ৫২, তার আগে চলে আসবে ৪৭, তার আগে এরকম আসতে থাকবে। আস্তে, আস্তে তুমি হয়তোবা চলে যাবে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি পর্যন্ত চলে যেতে পারো। ঠিক আছে? আরো আগে চলে যেতে পারো। আচ্ছা, সেই দৃষ্টিকোণ থেকে এই জায়গায় এই যে কবিতা শুনতে জানে না, তার মানে হাজার বছরের অনেক ঐতিহ্য আছে। কখনো, কখনো আমরা দিল্লির আনুগত্য করি নাই। কখনো, কখনো আমরা হচ্ছে আমাদের ফখরুদ্দিন মোবারক শাহ স্বাধীন নবাব ছিলেন। অনেকের কথা আমাদের মাথায়, শায়েস্তা খান এখানে ছিলেন। মানে এরকম অনেক কথা আমাদের আসবে। এখন আসেন, আমাদের বিষয় হচ্ছে বলা হচ্ছে কি যে কবিতা শুনতে জানে না। আমি একটা কথাই শুধু বলতেছি। এখানে অনেক কথা আছে। কবিতাটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে কবিতাটাই শুধুমাত্র অতীতের কথাই বলেনি, বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে তুমি যদি কবিতা না শুনতে চাও তাহলে তোমার কি পরিণতি আছে সেগুলোও সে বলে দিয়েছে। মানে এটা একটা গাইডলাইন মতো হয়েছে এই কবিতাটা, যদি আমরা বুঝে পড়তে পারি। ঠিক আছে? কারণ আমরা কবিতা আজকে শুনবো না, তাহলে আজকে বিভিন্ন জাতির আমাদের হুঙ্কার শুনতে হবে, থ্রেট দিবে। ঠিক আছে? যেমন রোহিঙ্গাদের ১০ লাখ ঢুকিয়ে দিবে, তুমি কিচ্ছু বলতে পারবে না, চুপচাপ বলবা খালি মানবতা মানবতা মানবতার দরদি মা হবা, কিন্তু আলটিমেট কিছুই করার ক্ষমতা তোমার থাকবে না। যাই হোক, আমি অনেক কথা বলছি, হয়তো তোমাদের কাছে এটা অন্য ধরনের লাগতে পারে, কিন্তু এটা হলো বাস্তবতা। তুমি যেমন করে চিন্তা করো অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি হয়তো এমন করে চিন্তা করবো না, এটাই স্বাভাবিক। ঠিক আছে? তো এখন আসেন, আমরা সম্ভবত ২:৩০ বেজে গেছে। এখন হয়তো আরেকটা ক্লাস শুরু, আমার মাঝখানে একটু তাদের কাছে অনুমতি নিয়ে নামাজে যেতে হবে। তো আমি মনে হয় আজকে আর আপনাদের ক্লাস নিতে পারছি না বলেই আমি পয়েন্ট আকারে আর আমি আলোচনা তুলি নাই। তো একটু আপনাদেরকে আমি উপর দিয়ে কিছু কথা বলেছি। আপনারা এই বিষয়গুলো একটু পড়েন, একটু বোঝার চেষ্টা করেন। আর ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমি ডিটেইলসে কথা বলব এবং অন্যান্য স্যাররা আমি আশা করি আরো আমার থেকে ভালো করে এই বিষয় নিয়ে অন্তত হয়তো আলোকপাত করেছে। আল্লাহ হাফেজ। দোয়া করো আমার জন্য। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।